আর মাছ দিয়ে কি হবো, তাই না? মরলে মরলা, তাই তো, মেনে নিয়ে এসো যে মারা যাবা। আমি যদি মাছ পড়ি তাহলে তো কথা বলা যাবে না। এতদিন এর আগে পড়ে নাই। যাই হোক, শোনো, এই মরা কিন্তু শুরু হয়েছে বেশি করে। হ্যাঁ, কালকে মারা গেছে কতজন জানো তো? 39 জন। আজকে দেখবার নিশ্চিত মরবো হচ্ছে 40 জন। একজন বাড়াবে সরকার, তাই না? একজন বাড়াবে। আর আজকে যদি 40 জন মরে, তারপরে বলবে কি যে এবার অভিযান চালাও, যারা মাস্ক পরে নাই ওদের ধরে ধরে পিটাও। কালকে কিন্তু মাস্ক পকেটে রাখলে হবে? ভাইরা যদি একবার ভিতরে ঢুকে, শোনো, এটার যে কি পরিমাণ যন্ত্রণা যার হয়েছে সে জানে। আমার বাসায় 3 জন করোনা রোগী ছিল, তার মধ্যে আমি কিন্তু একজন ছিলাম। আমি কিন্তু গত 1 সপ্তাহ যাবত করোনা রোগে ভুগছি। যাই হোক, এখন কিন্তু সুস্থ হয়েছি। কি যে ব্যথা রে বাবা। যাই হোক, আমার ভাই করোনা হয়েছিল, আমার ভাইয়ের করোনা হয়েছিল, তাতে দেখছি কি পরিমাণ কষ্ট তারা পাইছে। আমার তো নর্মালি ঠান্ডা লাগছে, ধরো এই যে তোমাদের টাঙ্গাইলে আসতে গেলে যে পরিমাণ কষ্ট হয়, সেই সকালে 4টায় ঘুম থেকে উঠো, 4:30টায় ঘুম থেকে উঠছি। এরপরে ধরো 4:50-এর দিকে বোধহয় আমি পানি গরম দিছি গোসল করার জন্য। তারপরে নামাজ পড়ছি, নামাজ পড়ে গোসল করে তারপর 6টায় বাস, সেই 6টায় বাস ধরে তোমাদের টাঙ্গাইলে আসতে হয়। এত সকালবেলায় গোসল করলে ঠান্ডা লাগবে না বলো? এই জন্য ঠান্ডা লেগে গেছে, বেশি কষ্ট হইতো। হ্যাঁ, সেটাই আর কি। এবছর শীত খুব একটা পড়বে না। কালকে ইন্ডিয়াতে ঘূর্ণিঝড় হয়েছে, জানো তোমরা? কালকে ইন্ডিয়াতে ঘূর্ণিঝড় হয়েছে। সকালবেলা দেখলাম তার কিছুটা প্রভাব আমাদের এই দেশেও আছে, নাই যে তা নয়। সকালবেলা দেখলাম আকাশ ভালোই মেঘলা ছিল, এখন আল্লাহর মতো ভালো রোদ উঠে গেছে। ওকে, হেডলাইন দিবা, ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। শোনো, কথা বলিও না। বাংলা ব্যাকরণের এই অধ্যায়টা এমন একটা অধ্যায়, এই অধ্যায় থেকে প্রশ্ন করে তোমাকে যে কোনো মুহূর্তে এলোমেলো বাজিয়ে দেওয়া সম্ভব। মানে তুমি পড়ে যাবা উদাহরণ একরকম, দেখবা পরীক্ষার হলে প্রশ্ন আসছে আরেক রকম। মানে তুমি পড়ে যাবে একটা শব্দের পরিবর্তন একদিকে, দেখবা পরীক্ষার হলে পরিবর্তন আসছে আরেক দিকে। মনে রাখবা এই জন্য ধ্বনির পরিবর্তন পড়ার সময় যে আমাকে খেয়াল করতে হবে আমি ধ্বনির কোন জায়গাতে পরিবর্তন করতেছি। আচ্ছা, আমরা 1 নম্বর ক্লাসে একটা কথা পড়েছিলাম, ভাষার একটা ধর্ম। বলতো ভাষার ধর্ম কি ছিল? ভাষার ধর্ম বদলে যাওয়া। ভাষার ধর্ম যদি বদল হয়, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কি ছিল? ধ্বনি। যদি আমি একক পরিবর্তন করি তাহলে কার পরিবর্তন হয়? ভাষার। কার পরিবর্তন হয়? আর যদি একক ঠিক থাকে তাহলে কি ভাষার পরিবর্তন হবে? হবে না। প্রশ্ন হচ্ছে কেন হয় না, আর কেনই বা এই পরিবর্তনটা হয়? 1870 সালে পৃথিবীর যত ধ্বনি বিজ্ঞানী ছিল, মানে যত ধ্বনি বিজ্ঞানী ছিল, পৃথিবীর সমস্ত ধ্বনি বিজ্ঞানীরা এই 1870 সালে একটা মিটিং করে, একটা মিটিংয়ে অবতীর্ণ হয়। মিটিংটার নামই ছিল ভাষা সম্মেলন। সেই ভাষা সম্মেলনে তারা সিদ্ধান্ত নিল যে পৃথিবীর সকল ভাষাই পরিবর্তনশীল। যে ভাষা পরিবর্তন হয়টা ওইটা অনুন্নত ভাষা, ওইটা পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? দেখো, 1 নম্বর ক্লাসে একটা কথা বলেছিলাম, ভাষা, নদী আর হচ্ছে দেশ, এই 3টাকে তুলনা করা হয় যেন কার সঙ্গে? নারীর সঙ্গে। কার সঙ্গে? নারীর সঙ্গে। তাহলে নারীর পরিবর্তন আছে না নাই? তোমরা একটা নাটক পড়েছিলা, নাটকের নাম রক্তাক্ত প্রান্তর, পড়েছো কখনো? এটা পড়ো নাই, এটা তোমাদের পাঠ্যও ছিল না, এটা তোমাদের অনেক আগে পাঠ্য থেকে উঠাই দেওয়া হয়েছে। রক্তাক্ত প্রান্তর এই নাটকটি লিখেছিল মনির চৌধুরী। কে লিখেছিলেন? সেই মনির চৌধুরী তার রক্তাক্ত প্রান্তর নাটক একটা ডায়লগ দিয়েছিল, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, সকালে বিকালে বদলায়। এবং সেই যার সম্পর্কে বলেছিল সে ছিল মুন্নু বেগ। মুন্নু, এই মুন্নু বেগ, এই মুন্নু বেগ ছিল নারী, অর্থাৎ তার নাম ছিল জোহরা বেগম। জোহরা বেগম। তাহলে নারীর পরিবর্তন আছে না নাই? সকালে বিকালে, একেবারে সকালে বিকালে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটও লাগে না। এদেরকে চেনা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুরই চিনে নাই? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে যে পুরুষ নারীকে চিনতে পারে সে যেন পুরুষ না, সে মহাপুরুষ, সে মহাপুরুষ। তাহলে সেই নারীর সঙ্গে তুলনা করা হয়েছে কাকে? ভাষাকে। তাহলে বদল আছে না নাই? তখনই বললেন ভাষা ক্রমাগত পরিবর্তনশীল। তবে ভাষার সেই পরিবর্তন ঘটাইতে চাইলে কার পরিবর্তন ঘটাতে হবে? ধ্বনির। এখন এই ধ্বনির পরিবর্তন ঘটে কেন? ধ্বনির পরিবর্তন ঘটে প্রধানত 3টি কারণে। কয়টি কারণে? প্রধানত 3টি কারণে।
এক নম্বর কারণ হচ্ছে মুখের জড়তা। লেখো, ভাষার ধ্বনির পরিবর্তন হয় তিনটি কারণে। এক হচ্ছে মুখের জড়তা। যদি তোমার মুখে জড়তা থাকে কোনো শব্দ উচ্চারণ করতে, তাহলে ধ্বনির পরিবর্তন হবে। অর্থাৎ একটা ধ্বনি উচ্চারণ করার জন্য মুখের ভিতরে যতটুকু স্পেস দরকার, এতটুকু স্পেস যদি না থাকে, অথবা জিহ্বা যদি ঠিকমতো নাড়াচাড়া করতে না পারো, ঠোঁট যদি ঠিকমতো বাঁকা করতে না পারো, তাহলে এই ধ্বনির পরিবর্তনগুলো হয়ে যায়। এই ঠোঁট বাঁকানো এবং জিহ্বার নাড়াচাড়াকেই মুখের জড়তা বলে। এবং এই জড়তা থাকে না যাদের, তার নাম মেয়ে। আর এই জড়তা থাকে যাদের, তার নাম পুরুষ, ছেলেদের। কারণ ছেলেরা এত শুদ্ধ করে কথা বলে না। মেয়েরা দেখবা কি সুন্দর স্টাইল করে প্রতিবন্ধী স্টাইলে কথা বলে। প্রতিবন্ধী স্টাইল বুঝো তো, ঠোঁট একদিকে বাঁকা করে, ভাইয়া আসছেন যখন বসেন, একটু খেয়ে যান। আর ছেলেরা কি বলে, এই ভাই আইছেন বহেন, সেটা খায়া যান, তাই না? ছেলেরা সাধারণত এতটুকু খেয়াল করে না। এই জন্য এটার নাম হচ্ছে মুখের জড়তা। 2 নম্বর, উচ্চারণের সুবিধা। উচ্চারণের সুবিধা অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করতে সুবিধা হয়, আমরা সাধারণত সেটাকেই উচ্চারণ করি। এই উচ্চারণের সুবিধার্থে আমরা ধ্বনির পরিবর্তন ঘটিয়ে থাকি। নাম্বার 3, মুখের জড়তা, উচ্চারণের সুবিধা। আর নাম্বার 3 হচ্ছে সব থেকে বড় কারণ, অসাবধানতা। কি সাবধানতা? অসাবধানতা। যখন আমরা অসাবধান থাকি, অসাবধানতা, সাবধানতা, অসাবধানতা। যখন অসাবধান থাকো কিভাবে? ধরো তোমার ঘরের জানালা খোলা, এমন সময় বৃষ্টি হচ্ছে। কি খোলা? তোমার ঘরের জানালা খোলা, বৃষ্টি হচ্ছে। তোমার ছোট ভাই বা বোন কেউ একজন ঘরে আসছে, তারা ডাক দিয়ে বললা, এই একটু জানলাটা লাগাইয়া দে তো। শব্দটা কি ছিল? জানালা। তুমি বললা কি এবার জানলা লাগাইয়া দে। তাহলে বলো কি বাদ পড়েছে? কোন জায়গা থেকে? মাঝখান থেকে। এটা পরিবর্তন হলো কেন? অসাবধানের কারণে। তোমরা বাসায় যাও কি হেঁটে হেঁটে না রিক্সায়? রিক্সায় যাও? কেউ কি রিক্সায় যাও? যাও না? আচ্ছা, ক্যাপসুল মার্কেটে যেতে গেলে রিক্সায় ওঠো? রিক্সায় ওঠো? আচ্ছা, রিক্সাওয়ালার কি বলে ডাক দাও? এই খালি। আর হলো এই মামা। ও তোমার মায়ের বোন, তাই তো? তোমার মামা এত গরিব যে রিক্সা চালায় খায়। তোমার মামা এত গরিব যে রিক্সা চালায় খায়। পরে মামা বলবা কেন? ফুচকালারে বলো মামা, মানে তোমার মামা এত গরিব যে সে কামলা দিয়ে খাচ্ছে, সে ফুচকা বিক্রি করতেছে। মানে তোমার মামারে তুমি এত নিচে নামায় দিচ্ছ। অথচ মামা মানে কি? মায়ের বোন। ও সরি, মায়ের ভাই। মায়ের ভাই মামা। তাহলে তুমি কাকে মামা বলতেছো একটু খেয়াল করেও বলতেছো না। কাজের বড় বড় ডাক দিয়ে বলো খালা, ও তোমার খালা হয়, তোমার বাপের শালি। তোমার বাপে যদি জানে, তোমার খুন করে ফেলবে। তাহলে রিক্সাওয়ালাকে মামা অথবা খালি বলা উচিত নাই। তাহলে আমরা কি ধরে নাম ধরে ডাকবো? ওর নাম তো জানি না, তখন ডাক দেয় আবার, এই রিক্সা, না রিক্সা কও, কি বলো? এই রিক্সা, এই রিক্সা, তারপরে না এই রিক্সা। আচ্ছা কি ছিল? রিক্সা। বললা কি? রিক্সা। কেন বললা? অসাবধানে, বেখেয়ালে। তাহলে সব থেকে বড় কারণ হচ্ছে এই অসাবধানতা। তাহলে 3টা কারণে ধ্বনির পরিবর্তন হয়। তাহলে সূত্রগুলা কি? সূত্র নাম্বার 1 লিখবা। 1 নম্বর সূত্র, এগুলো হচ্ছে সূত্র। স্বরাগম, স্বরাগম। তাহলে স্বরাগম কি লিখবা? উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে শব্দের, উচ্চারণের সুবিধার্থে শব্দের প্রথমে, শব্দের প্রথমে, শব্দের মধ্যে এবং শেষে স্বরের আগমনকে, স্বরের আগমনকে স্বরাগম বলে। তাহলে উচ্চারণের সুবিধার্থে শব্দের প্রথমে, মধ্যে, শেষে স্বরের আগমনকে বলা হয় স্বরাগম। স্বরাগম মানে কি? শব্দের শুরুতে, শেষে, মধ্যে যে কোনো জায়গায় স্বরধ্বনির আগমন। তাহলে এই স্বরাগম 3 রকম। 1 নম্বর হচ্ছে আদি স্বরাগম। তাহলে আদি স্বরাগম বলতে কি বোঝানো হচ্ছে? শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন। যেমন শব্দটা হচ্ছে স্কুল। ছোট একটা বাচ্চারা বললা, এই বাবু তুমি কোথায় যাচ্ছ? সে বলতেছে, কয় আমি স্কুলে যাই। কোথায় যাই? স্কুলে যাই। মানে সেই স্কুল, স্কুলকে কি বলতেছে? তাহলে উচ্চারণের সুবিধার্থে শব্দের প্রথমে একটা কোন ধ্বনির আগমন ঘটাইছো? রস্বই। তাহলে শুরুতে এই রস্বইয়ের আগমনকে বলা হয় আদি স্বরাগম। স্থাবল মানে যেখানে গরু ডোরে রাখা হয়, গোয়ালঘর, স্থাবল। এবার স্থাবল বলতে পারতেছো না, কি বলতেছো জানো? কয় তোমার উপর আমার কোনো আস্তাবল নাই। ছিল কি? স্থাবল হয়ে গেল আস্তাবল। এই যে আ দিলা, আ দেওয়ার কারণে এই শব্দটার উচ্চারণ তোমার পক্ষে সহজ। এটাকে বলা হয় ধ্বনির পরিবর্তন। এবং স্বরাগমের নাম কি?
আদি স্বরাগম। এবার তুমি রেল স্টেশনে যাবা, রিক্সাওয়ালারে ডাক দিয়ে বলতেছো মামা চলেন রেল স্টেশনে যাই। মামা বলতেছে কয় না রে মা, আমি স্টেশনে যাব না। তাহলে ছিল হচ্ছে স্টেশন, হয়ে গেল স্টেশন। তাহলে শব্দের প্রথমে দুইটা রসই আসছে না একটা? একটা, কারণ এই রসইটা পরে উচ্চারিত হয়, তাহলে এই রসইটাই আগে উচ্চারিত হয়, সুতরাং রসই ধ্বনির আগমন হয়েছে। তাহলে শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন হলে তাকে কি বলা হয়? আদি স্বরাগম। কতজন? আদি স্বরাগম, এর নাম হচ্ছে আদি স্বরাগম। নাম্বার 2 মধ্য স্বরাগম। নাম্বার 2 মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম মানে কি? শব্দের মাঝে স্বরধ্বনির আগমন হলে তাকে মধ্য স্বরাগম বলে। যেমন মনে করো শব্দটা ছিল রত্ন, কি ছিল? রত্ন। রত্ন হয়ে গেল রতন, রত্ন হয়ে গেল রতন। এই যে তো মাঝখানে কি উচ্চারিত হচ্ছে? একটা অ, সুতরাং এর নামে মধ্য স্বরাগম। গ্রামের মানুষ তো প্রীতি, এরা প্রীতি চিনে না, কি চিনে জানো? চিনে পিরিতি। পিরিতি না ছিল ছিল লাইন। শুনলাম অমুকের মেয়ে নাকি অমুকের ছেলের লোকে লাইন দিছে রে, ওরা লাইন দেওয়া খুব ভালো বোঝে। এই জন্য আগে একটা গানও ছিল, কয় ভালো না আমার হাতের লেখা, লাইন হয়ে যায় আঁকা বাঁকা, আসো যদি বাঁশবাগানে আবার হবে দেখা। ওদের দেখা হতো বাঁশবাগানে, আর তোমাদের হয় কোথায়? ডিসি লেকে। এখন দেখো প্রীতি, এখানে কি কি আছে? এখানে হচ্ছে প্রি, প্রি মানে কি? প যোগ রফলা। এই যে রফলা, রফলা মানে কি? র। এরপরে কি আছে? একটা দীর্ঘই তি, তারপরে কি আছে? ত, ত এর পরে কি আছে? একটা রস্যই। এখন দেখো পিরিতিতে কি কি আছে? আছে পি, পি মানে পি যোগ রস্যই, রি র যোগ দীর্ঘই, তি ত যোগ রস্যই। এখন দেখো এই শব্দের সঙ্গে এই শব্দের পার্থক্যটা কোথায়? এই শব্দে প এর পরে র ছিল, আর এই শব্দে প এর পরে কি আছে? রস্যই। তাহলে শব্দের মাঝে স্বরধ্বনির আগমন হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে শব্দের মাঝে স্বরধ্বনির আগমন হলে তাকে কি বলা হয়? মধ্য স্বরাগম। তাহলে এর নাম হচ্ছে মধ্য স্বরাগম। এরপর 3 অন্ত স্বরাগম। 3 অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শব্দের শেষ। শব্দের শেষে যদি স্বরের আগমন হয়, যেমন শব্দ ছিল আজ, শব্দ কি ছিল? আজ। এই আজ হয়ে গেল আজি, আজ কি হয়ে গেল? আজি। এবার আজিতে রস্বই কোথায় আসছে বলো তো? মাঝে না শেষে? শেষে যে আসছে তার প্রমাণ কি? সরায়া বর্গীয় জ যোগ রস্বই, এইভাবে উচ্চারিত হয় আজি। জয় করে কি উচ্চারণ? রসের ইর। তাহলে শব্দটা ছিল চার, কি ছিল? চার, হয়ে গেল চারি। রস্বই উচ্চারণ কোথায় হচ্ছে? শেষে। শেষে। তুমি সত্য কথা বলো না সত্যি কথা বলো? জীবনে সত্য বলো না, সত্যি। শব্দের শেষে কার উচ্চারণ হচ্ছে? রস্বই। তাহলে শব্দের শেষে স্বরধ্বনির আগমন হলে তার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। এরপর সূত্র 2, এটা গেল 1 নম্বর আর 3 নম্বর, তাই না? এখন হচ্ছে 2 নম্বর অপিনিহিতি। অপিনিহিতি আবার কাকে বলে? লাগবা পরের রস্বইকার বা রস্বউকার। পরের রস্বইকার বা রস্বউকার আগে উচ্চারিত হলে, পরের রস্বইকার বা রস্বউকার যদি আগে উচ্চারিত হয় তবে তাকে বলা হয় অপিনিহিতি। পরের রস্বইকার বা রস্বউকার আগে উচ্চারিত হলে তাকে বলা হয় অপিনিহিতি। কিভাবে? যেমন দেখো আমার শব্দটা ছিল হচ্ছে আজি, কি ছিল? আজি। এবার দেখো আজিতে কি কি আছে? সরায়া বর্গীয় জ যোগ রস্বই। রস্বইটা কোথায় আছে? মাঝে না শেষে? এটাকে যদি আগেই উচ্চারণ করি তাহলে কি হয়? আইস। এখন এখানে কি কি আছে? সরায়া যোগ রস্বই যোগ বর্গীয় জ। তাহলে এখানে যে কটা ধ্বনি আছে এখানে কি সে কটাই আছে না বেশি আছে? সে কয়টাই আছে, খালি রস্বইটা কোথায় আছে? শেষের আগেই। মাঝে বলতে শেষের আগেই। শেষের আগেই যদি হয় তার নাম কি? অপিনিহিতি। শব্দটা ছিল সাধু, কি ছিল? হয়ে গেল সাউথ। এ সাউদ হয়ে গেছে। ধরো শব্দটা ছিল শুনিয়া, কি ছিল? শুনিয়া। এটা হয়ে গেল শুইনা, শুইনা। দেখো শুনিয়া, এই রস্বই ছিল কার পরে? কার পরে বলো? দন্ত নয়ের পরে। এখন রস্বই কার আগে? নয়ের আগে। তাহলে ওই যা যে ধ্বনির পরে থাকে সেটার আগে উচ্চারিত হলেই তাকে কি বলা হবে?
অপিনিহিতি। তাহলে এটাও হচ্ছে অপিনিহিতি। ক্লিয়ার? নাম্বার 3, অসমীকরণ। অসমীকরণ এবার একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে, একই বা একই স্বরের পুনরাবৃত্তি, একই বা একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে, একই বা একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝে ভিন্ন কোনো স্বরের আগমন হলে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝে ভিন্ন কোনো স্বরের আগমন হলে তাকে কি বলা হয়? অসমীকরণ বলে। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝে ভিন্ন কোনো স্বরের আগমন হলে তাকে অসমীকরণ বলে, তাকে অসমীকরণ বলে। যেমন যেমন শব্দটা ছিল টপ যোগ টপ, হয়ে গেল টপা টপ। তাহলে টপ টপ এটা উচ্চারণ করলে টপ যোগ টপ, এটা হওয়ার কথা ছিল টপ টপ। কি হওয়ার কথা ছিল? দুই বন্ধু মিলে চুরি করতে গিয়েছো, এক বন্ধু ফ্রিজ খুলে আরেকজন মিষ্টি খাচ্ছে, তখন একজন আরেকজনের ডাক দিয়ে কয়, ওই বেটা টপা টপ কিল, ধরা পড়লে খাবি কিছু, ধপাধপ কিল। তাহলে টপ যোগ টপ তার নাম টপা টপ, আর ধপ যোগ ধপ তার নাম ধপা দপ। তাহলে পট যোগ পট তার নাম কি? পটা পট। ফট যোগ ফট তার নাম কি? ফটা ফট। সট যোগ সট তার নাম কি? সটা সট। তাহলে এর নাম হচ্ছে অসমীকরণ। নাম্বার 4, স্বর সংগতি। একবার একটি স্বরের প্রভাবে, একটি স্বরের প্রভাবে অন্য আরেকটি স্বর, একটি স্বরের প্রভাবে অন্য আরেকটি স্বর পরিবর্তন হলে, একটি স্বরের প্রভাবে অন্য আরেকটি স্বর পরিবর্তন হলে তাকে স্বর সংগতি বলে। তাহলে একটি স্বরের প্রভাবে অন্য আরেকটি স্বর পরিবর্তন হলে তাকে স্বর সংগতি বলে। যেমন যেমন পরে দেই, কারণ হচ্ছে স্বরসংগতি 5 রকম, তার মধ্যে 4টা তোমরা পড়বা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রগত, প্রগত স্বর সংগতি, প্রগত স্বর সংগতি। তাহলে এটা সংজ্ঞা কি হবে লিখবা? আদি স্বরের প্রভাবে, আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর, অন্তঃস্বর পরিবর্তন হলে, আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হলে তাকে প্রগত স্বর সংগতি বলে। আদি স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হলে তাকে প্রগত স্বর সংগতি বলে। যেমন শব্দটা ছিল মূলা, কি ছিল? মূলা, হয়ে গেল মূলু। মূলা কি আছে? মোতে রসৌকার, পরে কি আছে? আকার, উভয়ে পরিবর্তন হয়ে কি হয়ে গেল? কি হয়ে গেল বলো? মূলু। তাহলে মূলা থেকে মূলু, তোলা থেকে কি? তোলা থেকে তুলু। তাহলে তোলা থেকে হয়ে গেল তুলু, তোলা থেকে তুলু, মূলা থেকে মূলু, তোলা থেকে তুলু। এর নাম হচ্ছে প্রগত স্বর সংগতি, প্রগত স্বর সংগতি। যদি প্রথমটার কারণে দ্বিতীয়টা পরিবর্তন হয় তাকে প্রগত স্বর সংগতি বলে। ক্লিয়ার? নাম্বার 2, মধ্যগত স্বর সংগতি। 2, মধ্যগত স্বর সংগতি। আদি ও
অন্তঃস্বর, আদি ও অন্তঃস্বর অনুসারে, আদি ও অন্তঃস্বর অনুসারে মধ্যস্বর পরিবর্তন হলে, আদি ও অন্তঃস্বর অনুসারে মধ্যস্বর পরিবর্তন হলে তাকে মধ্যগত স্বর সঙ্গতি বলে। তাহলে আদি ও অন্তঃস্বর অনুসারে মধ্যস্বর পরিবর্তন হলে তাকে কি বলা হয়? মধ্যগত স্বর সঙ্গতি। যেমন ধরো আজকে মারিয়ার বিয়া, মারিয়া না মরিয়মের বিয়া, মরিয়মের বিয়ে, মরিয়ম হুজুর জামাই পছন্দ? জীবনে না, সরাসরি না করতে পারতেছে না, কিন্তু আসলে হুজুর জামাই পছন্দ করে না, কিন্তু তারপরে ওর একটা বিয়ে হয়েছে জামাই হুজুর। কারণ জামাই তো হুজুর টিভি টেলিভিশন দেখা পছন্দ করে না, কিন্তু ও তো দেখে জীবন মানে জি বাংলা। হ্যাঁ, এবার জামাই দিছে বাড়ি থেকে বের করে, কয় তোমার জায়গা আমার বাড়িতে হবে না, বাবার বাড়ি চলে যাও। ধরো ওর বাবা একজন হাজি মানুষ, আর ওর বাবা ডাক দিয়ে কয় কিরে মা, আমার মতো হাজির মেয়ে হয়ে তুই এত বড় পাজি কেমনে হইলি? তোর জায়গা তো আমার বাড়িতেও নাই, বেরিয়ে যা। তোর ওরেও বাড়ি থেকে বের করে দিয়েছে বাবাও। এবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, এই পাশে পশ্চিম পাশে জামাই বাড়ি, পূর্ব পাশে বাবার বাড়ি, ও এবার মাঝ রাস্তায় দাঁড়ানো। এবার ও চিন্তা করে আল্লাহ রে কার বাড়ি যাবো, জামাই বাড়ি না শ্বশুর বাড়ি? চিন্তা করলো মানে বাবার বাড়ি, ও চিন্তা করলো বাবার বাড়ি তার মেয়েদের বাড়ি নয়, সুতরাং এই বাড়িতে যায় লাভ কি? স্বামী যেহেতু আসল পরাণের স্বামী, তাহলে জামাই বাড়ি যাই। জামাই বাড়ি যাইতে গেলে কি হওয়া লাগবে? এই জি বাংলা দেহা বাদ দেওয়া লাগবে, আর বিরাট করে একটা ঘোমটা দেওয়া লাগবে। এবার ও পরিবর্তন হয়ে গেল কার প্রভাবে? একজনের প্রভাবে না দুইজনের প্রভাবে? দুইজনের ঠেলা না দিলে দুই পাশ থেকে মেয়েরা সঠিক রাস্তায় হাঁটে না। এই জন্যে শব্দটা ছিল বিলাতি। শব্দটা কি ছিল? দেখো প্রথমে কি আছে? রস্বইকার, পরে কি আছে? এই দুইজনের চাপাচাপিতে এই আকার রস্বইকার হয়ে গেল, হয়ে গেল বিলিতি। বিলিতি, এর নাম মধ্যগত স্বর সঙ্গতি। এর নাম হচ্ছে মধ্যগত স্বর সঙ্গতি। নাম্বার 3, পরাগত স্বর সঙ্গতি। পরাগত স্বর সঙ্গতি। পরাগত কি? এই যে বিয়ের পর অনেক ছেলেরাই বউয়ের আসল ধরে থাকে না, যেগুলা বউ পাগলা বলে, বিয়ে করার পর নিজের মা বাবারে ভুলে যায়, ওগুলো হচ্ছে পরাগত স্বর সঙ্গতি। মানে পরেরটার কারণে, অন্যের মেয়ের কারণে নিজের বাপ মাকে যে ভুলে যাচ্ছে। হ্যাঁ, লেখবা অন্তঃস্বর অনুসারে, অন্তঃস্বর অনুসারে, অন্তঃস্বর অনুসারে আদিস্বর, আদি মানে প্রথমটা, আদিস্বর পরিবর্তন হলে, অন্তঃস্বর অনুসারে আদিস্বর পরিবর্তন হলে তাকে পরাগত স্বর সঙ্গতি বলে। তাহলে আদিস্বর অনুসারে অন্তঃস্বর পরিবর্তন হলে, অন্তঃস্বর মানে শেষ স্বর, শেষেরটার কারণে কোনটা পরিবর্তন হবে? প্রথমটা। ধরো বরিশালের এক মেয়ে ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, ঈদে বাড়ি যাচ্ছে লঞ্চে করে, তো যাওয়ার পথে হঠাৎ করে নিজেদের গ্রামের একটা ছেলের দেখলো, মানে দেশি পোলা। এই দেশি পোলা দেখা সে দিশে হারাইয়া ডাকতেছে, এই দিশি। ছিল কি? দেশি, হয়ে গেল কি? দেশি। তাহলে এই শব্দের শেষে কি ছিল? রস্বইকার। তাহলে শেষ স্বরকে কি বলা হয়? অন্তঃস্বর। সেই অন্তঃস্বর অনুসারে আগের স্বর একার, একার কি হয়ে গেছে? ঋষিকার হয়ে গেছে। তাহলে শেষ স্বর অনুসারে আগের স্বর পরিবর্তন হলে তাকে কি বলা হয়? পরাগত স্বর সঙ্গতি। এরপর অন্যান্য স্বর সঙ্গতি। 4, অন্যান্য স্বর সঙ্গতি। অন্যান্য স্বর সঙ্গতি। অন্যান্য স্বর সঙ্গতির মধ্যে কি আছে? লেখবা আদি এবং অন্ত, আদি এবং অন্তঃস্বর উভয়ের প্রভাবে পরিবর্তন হলে, উভয়ের প্রভাবে পরিবর্তন
হলে, আদি এবং অন্তঃস্বর উভয়ের প্রভাবে পরিবর্তন হলে তাকে অন্যান্য স্বর সঙ্গতি বলে। তাহলে আদি এবং অন্তঃস্বর উভয়ের প্রভাবে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? অন্যান্য স্বর সঙ্গতি। যেমন যেমন শব্দটা ছিল মোজা, কি ছিল? মোজা, হয়ে গেল মজু, হয়ে গেল মজু। দেখো এই শব্দ ছিল ওকার, কি ছিল? আর শেষেরটা কি ছিল? আকার। এবার এই দুইটাই দেখো পরিবর্তন হয়েছে এই শব্দে এসে। প্রথমটা হয়ে গেছে রস্ব ওকার আর পরেরটা হয়ে গেছে কি? ওকার। তাহলে দুইটাই পরিবর্তন হয়েছে না? যখন দুইটার প্রভাবে পরিবর্তন হয় তখন তাকে কি বলা হয়? অন্যান্য স্বর থাকে না। এতগুলোর মধ্যে পরিবর্তন ঘটানো যায়? হ্যাঁ, একজনে যদি দুই বিয়ে করে দুই বউরে পরিবর্তন করে দিতে পারবে? জীবনে না, নিজেরই পরিবর্তন করে ফেলবে। এই জন্য একটা হয়, দুইটা হয় না। যাওয়া যাবে ওই দোকানে, নিয়ে যাও চা অথবা কফি যা পাও। তাহলে মোজা থেকে কি হয়ে গেল? মোজো। এর নাম হচ্ছে অন্যান্য স্বর সঙ্গতি। ক্লিয়ার? এবার বলো কয়টা বললা? কয় নম্বরের চারটা? 4 নম্বরের চারটা। 4 নম্বরের চারটা না? তাহলে 1 নম্বরে কি পড়েছো বলো? স্বরাগম। স্বরাগম কয়টা পড়ছো? 3টা। 1 নম্বর কি স্বরাগম? আদি স্বরাগম। আদি স্বরাগমের কার কারণে কার পরিবর্তন হয়? কারো কারণে হয় না। শব্দের প্রথমে কি আসে? স্বরধ্বনি আসে। আর মধ্য স্বরাগমে কোথায় স্বরধ্বনি আসে? অন্ত স্বরাগমে কোথায় আসে? শেষে। বলো অপিনীতি কাকে বলে? পরের রস্ব ইকার বা রস্ব উকার কোথায় উচ্চারিত হলে? আগে উচ্চারিত হলে তাকে কি বলা হয়? অপিনিহিতি। এবার বলো অসমীকরণ কাকে বলে? একই স্বরের পুনরাবৃত্তি দূর করতে মাঝে অন্য স্বরের আগমন হলে তাকে কি বলা হয়? অসমীকরণ। আর স্বরসঙ্গতি যেন কাকে বলে? অন্য স্বর পরিবর্তন হলে। স্বরসঙ্গতির 1 নম্বর স্বরসঙ্গতির নাম কি? প্রগত স্বরসঙ্গতি। 2 নম্বর স্বরসঙ্গতি মধ্যগত, 3 পরাগত, 4। আচ্ছা, এর মধ্যে কোনো প্রবলেম আছে কারো? এর মধ্যে কোনো প্রবলেম আছে? নাই। ওকে, দেখো ধ্বনির বিপর্যয়। 5 নম্বর ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয় কার বিপর্যয়? ধ্বনির বিপর্যয়। তোমরা লিখতেছো ঠিক মতো যারা আছো অনলাইনে? জি স্যার, লিখতেছি। ধ্বনির বিপর্যয় লেখবা পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করলে। পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি, পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করলে, পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনির বিপর্যয় বলে। আচ্ছা, ক্লিয়ার করার। পাশাপাশি দুটি ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনির বিপর্যয় বলে। মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি স্থান পরিবর্তন করবে, পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনি থাকে, তাদের মধ্যে থেকে একটা যদি স্থান পরিবর্তন করে তবেই তাকে বলা হয় ধ্বনির বিপর্যয়। যেমন শব্দটা ছিল রিক্সা। শব্দটা কি ছিল? রিক্সা। এই দ্রুত ডাক দিতে গিয়ে রাগে দাঁত কটমটে ডাকতেছ, ওই রিক্সা, রিক্সা। তাহলে দেখো ক আর দন্ত স জায়গা পরিবর্তন করেছে কিনা? তাহলে যদি ব্যঞ্জন ধ্বনি জায়গা পরিবর্তন করে তাকেই কি বলা হয়? ধ্বনির বিপর্যয়। কাউকে প্রচন্ড রকম ভালোবাসো, বললা আমি তোমাকে খুব ভালোবাসি, আমারে তুমিও একটু লাভ দিও। সে বলে তুমি বিকালে আইসো, একটা ফাল দিয়ে দেখবো হয় কিনা। চাইছো লাভ, দিছে কি? ফাল।
এবার ছোট বাচ্চাদের কোলে তুলে নিয়ে তার গাল দুটো টান দিয়ে বলে, বাহ কি সুন্দর তুল তুলা। এটা বলতে গিয়ে বলে ফেলেছে, বাহ কি সুন্দর লুতলুতা। তুলতুলা কি হয়ে গেল? লুতলুতা। এর নাম হচ্ছে ধ্বনির বিপর্যয়। তুল তোলা থেকে লুতলুতা, এর নাম হচ্ছে ধ্বনির বিপর্যয়। এবার শব্দটা ছিল তুমি ব্যবসা করতে গিয়েছো, ব্যবসায় লাভ লস থাকে কিনা? লোকসান থাকে। এবার লোকসান বলতে গিয়ে তুমি বলে ফেলেছো, এবার ব্যবসায় খুব লোকসান খাইছি গো, লোকসান। তাহলে এর নাম ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয় মানেই হচ্ছে পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনি কি পরিবর্তন করবে? তাদের স্থান পরিবর্তন করবে, জায়গা পরিবর্তন করবে। এই জায়গা পরিবর্তনের নামই হচ্ছে ধ্বনির বিপর্যয়। নাম্বার 6, বিষমীভবন। বিষমীভবন। নাম্বার 6, বিষমীভবন। একবার পাশাপাশি সম উচ্চারিত। ও বিষমীভবন মূর্ধন্য ষ, তন্ত ষ নয়। পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির একটি পরিবর্তন হলে, পাশাপাশি সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির একটি পরিবর্তন হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিষমীভবন। যেমন ছোট ভাই বা বোনের জন্য একটা লাল জামা কিনে নিয়ে গেছো, সে বললো, বাহ কি সুন্দর লাল টকটকা, তোমার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছে গেছো। ডাক্তার বললো, কই আপনার শরীর তো ঠিকই আছে, শরীর ঠিকই আছে। তোমার বাপ তোমার ডাক দিয়ে বললেন, এই বাড়ি যা, বাড়ি গিয়ে বাড়ি থেকে লাঙ্গল নিয়ে তো। তুমি বাড়ি গিয়ে ডাকতেছো, মা নাঙ্গলটা কোথায়? ছিল লাঙ্গল, হয়ে গেল নাঙ্গল। এর নাম হচ্ছে বিষমীভবন, লাঙ্গল থেকে নাঙ্গল। শেষ লেখা। এরপর সমীভবন 7, সমীভবন। একবার একটি স্বরের একটি ধ্বনির প্রভাবে, একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি, একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি দ্বিত্ব হলে, একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি দ্বিত্ব হলে তাকে কি বলে? সমীভবন বলে। মানে একটি ধ্বনির প্রভাবে যদি আরেকটি ধ্বনি দ্বিত্ব হয় তার নাম হচ্ছে সমীভবন। যেমন শব্দটা ছিল কাঁদনা, শব্দটা কি ছিল? কাঁদনা, হয়ে গেল কান্না। শব্দটা ছিল রাধনা, হয়ে গেল রান্না। তোমরা জানো খুব গল্পবাজ, গল্পবাজ বোঝো? গল্পবাজ মানে হচ্ছে তোমরা প্রচন্ড গল্প করতে জানো। স্যার আপনি হলে 2বার দিছেন, বুঝি না। হলে 2বার শব্দ দিছেন। এইটা ধ্বনি যুক্ত হলে হলে তাকে সমীভবন বলে। ও আরে হলে দুইটা, এটা কোনো ব্যাপার? আচ্ছা, রাধনা থেকে কি হয়ে গেল? রান্না। তোমরা খুব গল্প করতে জানো, শব্দটা হচ্ছে গল্প, কিন্তু বেশি গপ্প করা ভালো না। তাহলে গল্প থেকে কি হয়ে গেল? গপ্প। হ্যাঁ, গল্প থেকে গপ্প। তাহলে গল্প থেকে গপ্প এর নামই হচ্ছে কি? সমীভবন। মানে একটা ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি যদি দ্বিত্ব হয় তার নাম হচ্ছে সমীভবন। এরপর নাম্বার 8, ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি সম উচ্চারিত
সম উচ্চারিত দুটো ব্যঞ্জন ধ্বনির সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির একটি লোপ পেলে সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। তাহলে সম উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন শব্দ ছিল বউ দিদি, তো তোমার বয়স 18 হয়ে যাচ্ছে, তখনও তোমার ভাবি তোমাকে বিয়ে দিচ্ছে না, তখন বৌদিদের ডাক দিয়ে বলতেছো গোড়ার ডিম তোমার আর বউ দিদি বলে লাভ কি, নিজেরটা হয়ে গেছে তো এই জন্য পাশের বাড়ির দিকে আর খেয়াল করতেছো না, আমি যে বুড়ি হয়ে যাচ্ছি, যাও তোমার বউ দিদি বলে ডাকবো না, তোমার আজকে একটু কমায় দিলাম, তুমি আজকে থেকে বৌদি। বৌদি বিচার নিয়ে গেছে বড় দাদার কাছে যে তোমার বোন তোমারেও আর বড় দাদা বলে ডাকবে না, তোমার কি বলে ডাকবে, বড়দা, তাও যদি বিয়ে না দাও দুদিন পরে বলদা বলেও ডাকতে পারে। তাহলে বৌদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা, আর বলদা লিখো না। 9 নম্বর স্বরলোপ। স্বরলোপ, স্বরলোপ মানে হচ্ছে স্বরধ্বনির লোপ পাওয়া, তাই না? একবার দ্রুত উচ্চারণের সময়, দ্রুত উচ্চারণের সময় শব্দের শব্দের প্রথম, মধ্য, শেষ থেকে স্বরধ্বনি লোপ পেলে। দ্রুত উচ্চারণের সময় শব্দের প্রথম, মধ্য, শেষ থেকে স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, স্বরলোপ। যেমন অলাবু, এটা হয়ে গেল লাবু, লাবু থেকে আজকের সৃষ্টি হয়েছে লাউ শব্দটি। আজকের যে কদু তোমরা খাও লাউ, সেই কদু কোত্থেকে সৃষ্টি হয়েছে, কোত্থেকে সৃষ্টি হয়েছে, অলাবু থেকে, অলাবু লাবু লাউ। তাহলে অলাবু শব্দের এই লাবু শব্দের অটা বাদ পড়েছে কোন জায়গা থেকে বলতো, প্রথম থেকে। তাহলে প্রথম থেকে বাদ গেলে তার নাম কি, আদি স্বরলোপ। তাহলে এটা কি স্বরলোপ, তাহলে আমরা এখানে লিখতে পারি আদি স্বরলোপ, এটা হচ্ছে আদি স্বরলোপ। আবার শব্দটা ছিল হচ্ছে জানালা, কি ছিল, হয়ে গেল জানলা, কোন জায়গা থেকে বাদ গেছে, তাহলে নাম কি, মধ্য স্বর লোপ। শব্দটা ছিল আজি, আজি থেকে হয়ে গেল আস, এখন কোন জায়গা থেকে বাদ পড়ছে বলো, শেষ থেকে, শেষ থেকে বাদ গেলে তার নাম কি, অন্তঃস্বর লোপ। শেষ থেকে বাদ গেলে তার নাম হয় অন্তঃস্বর লোপ। তাহলে এটা হচ্ছে অন্তঃস্বর লোপ। দশ নম্বরে লিখবা অন্তর্হতি। অন্তর্হতি তাহলে অন্তর্হতি আবার কাকে বলে, লিখবা পদের মাঝ থেকে, পদের মাঝ থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে, পদের মাঝ থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়, অন্তর্হতি। পদের মাঝ থেকে ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। যেমন শব্দটা ছিল ফাল্গুন, কি ছিল, ফাল্গুন, ফাল্গুন হয়ে গেল ফাগুন, কয় ফাগুনে মনে আগুন ধরে, ফাগুনে মনে কি ধরে, আগুন ধরে, ফাল্গুন থেকে ফাগুন, ফাল্গুন। তাহলে লদনী বাদ পড়েছে কিনা, তাহলে লদনী বাদ করার নামই হচ্ছে অন্তর্হতি। এরপরে ফলাহার, ফলাহার,
ফলাহার হয়ে গেল ফলার। কোন জায়গা থেকে বাদ পড়েছে? এই যে হয়কার হা বাদ পড়েছে, তাহলে এই হয়কার হা বাদ পড়ার নামে কি? অন্তর হতি। শব্দ ছিল আলাহিদা, কি ছিল? আলাহিদা। এই আলাহিদা যারা আহ্লাদ করতে জানে, বাপের বড় মেয়ে, এরা জাতি হিসেবে আলাদা। হয় শিকারী বাদ দিলে কি হয়ে যায়? আলাদা। এই জন্য বাপের বড় মেয়ে বিয়ে করতে নাই, ওরা খুব যন্ত্রণা দেয়, তাই না? ওদের অনেক লেগে যাচ্ছে, আল্লাহ কয় আমরা তো বড়, তাহলে কি হবে? শেষ লেখা, শেষ। লাস্ট নম্বর অবিশ্রুতি। লাস্ট অবিশ্রুতি। কত নম্বর? 11। অবিশ্রুতি। তাহলে অবিশ্রুতি কি হবে? এটা সংক্ষেপে মনে রাখার জন্য লিখবা ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপকে, ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপকে অবিশ্রুতি বলে। ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপকে অবিশ্রুতি বলে। তাহলে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অবিশ্রুতি বলে। যেমন যেমন শব্দটা ছিল কোরিয়া, কি ছিল? কোরিয়া থেকে করে। দেখিয়া, দেখিয়া থেকে দেখে। শব্দটা ছিল শুনিয়া, শুনিয়া থেকে শুনে। শব্দটা ছিল বলিয়া, বলিয়া থেকে বলে। ক্লিয়ার? ক্লিয়ার তো? এই হচ্ছে ধ্বনির পরিবর্তন। এখন যদি উদাহরণ দিয়ে পারবা কিনা? পারবা? করো। এই সবাই যারা অনলাইনে আছো তারাও। শব্দটা হচ্ছে আস। আগে শব্দগুলো লেখো, আমি লিখে দিচ্ছি, ডান পাশে তোমরা নিয়ম মানে নামগুলো লিখবা। এরপর আজি থেকে আস, এরপর আস থেকে আইস, এরপর আইস থেকে আস, এরপর আজি থেকে আইস, এরপর বাক্স, বাক্স, বাক্স থেকে বাস্ক, অগুরু, অগুরু থেকে অগ্রু। দেখি কটা করো দেখি, সবাই সবাই করো। করার পর তোমরা যেটা করো, তোমরা হচ্ছে খাতার ছবি তুলে পাঠাও। করতেছো তোমরা? করা শেষ? কি তোমাদের কারো করা শেষ? আব্দুল্লাহ বিন নূর, আশা, আসমা, তারপর হচ্ছে আসিয়া, বৃষ্টি, ফারজানা, খালিনা। দেখি মেয়ে, ছেলেরা কই? এখানে ছেলে পড়ে না? মাসুম রাজা, মেহেরুন ঐশী, মিম, মোহাম্মদ মনির। এই তোমরা করছো? এগুলো করছো? কথা বলো না কেন? করছো তোমরা? কেউ করো নাই?
তাহলে বলো আজ থেকে আজই এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, নাম কি? কি নাম? তুমি করো নাই? এতক্ষণ পরে বলো, এখন বলো তাহলে আজ থেকে আজই এটার নাম কি? স্বরাগম, অন্ত স্বরাগম। আবার আজি থেকে আজ এটা কি হয়েছে? স্বরলোপ পেয়েছে। কোন জায়গা থেকে স্বরলোপ পেয়েছে? কোন জায়গা থেকে? শেষ থেকে। শেষ থেকে লোপ পাইলে তার নাম অন্ত। অন্তঃস্বরলোপ। তাহলে আজ থেকে আইস এটা কি হবে? এটা মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। এবার আইস থেকে আস কি হবে? মধ্য স্বরলোপ। লোপ পেয়েছে না? মধ্য স্বরলোপ। আবার আজি থেকে আইস এটা অপিনিহিতি। বাষ্প থেকে বাষ্ক এটা ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয়। গুড। অগুরু থেকে অগ্রু। অগুরু থেকে অগ্রু। পারবা বলতে? বলতে বলে চকলেট খাওয়াবে একটা। বলো। এইটা পারলে ধ্বনির পরিবর্তন কমপ্লিট। এটা পারলে তুমি ধ্বনির পরিবর্তন পারবা। মধ্য কিটা করে তুমি? তুমি তোর নাম কি? খাদিজা। গুড। এটা মধ্য স্বর লোপ। প্রশ্ন হচ্ছে কেমনে দেখো। অগুরু। অগুরুতে কি কি আছে? অ। গুতে কি আছে? গয় রস্যকার। আর রুতে আছে রয় রস্যকার, তাই তো? এবার এইটাকে বলা তুমি অগ্রু। অগ্রুতে দেখো কি কি লেখছ? স্বরয় গ অন্তস্থ র, মানে রফালা দিছ না নিচে, ওটা অন্তস্থ র। আর পরে কি দিছ? রস্যকার, তাই দিছ না? তাহলে রস্যকার কয়টা দিছ? একটা না দুইটা? একটা। তাহলে এরকম যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি তুমি একটা রস্যকার বা একটা রস্যইকার ব্যবহার করো, সেইটা কি আগের ধ্বনির সঙ্গে হয় না পরের ধ্বনির সঙ্গে হয়? উচ্চারণ করো অগ্রু। তাহলে রুটা কার সঙ্গে উচ্চারণ করতেছ? গয়ের, রয়ের সাথে। তাহলে গয়ের সাথে কি রস্যকার আছে? তাহলে এটার নাম কি? মধ্য স্বর লোপ। মধ্য স্বর লোপ। এ হচ্ছে ধ্বনির পরিবর্তন। কমপ্লিট ধ্বনির পরিবর্তন। এরপর দেখো সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি। শীটে এবার শীট বের করো, শীট বের করো। দেখো সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি একটা বাক্স দেওয়া আছে। এই তোমাদের কাছে লেকচার শীট আছে? কথা কয় না। শীট আছে তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখো এবার সংযুক্ত ব্যঞ্জনের একটা বাক্স দেওয়া আছে, একটা বক্স পাইছো 3 পৃষ্ঠায়। হ্যাঁ, ওইটার পাশে লেখো এটিএম। একটানা মুখস্থ। এটা মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করতে হবে যে কোন যুক্ত ব্যঞ্জনে কোন কোন ধ্বনি থাকে। আচ্ছা, আমি কয়েকটা যুক্ত ব্যঞ্জন লিখি, একটু তোমরা বলো তো দেখি এখানে কোন কোন ধ্বনি থাকে। এই তাহলে বলো। এই যে ক্ষীয়, এখানে কি কি আছে? অযোগ মূর্ধন্য ষ। যদি এরকম হয়, অযুগ্ম। যদি এরকম হয় বর্গীয় জ যোগ ইয়। যদি এরকম হয়, এরকম হলে এখন দেখে বলো, এখন দেখে বলো। ইয় যোগ চ 50। 50 ক্ষেত্রে এটা ব্যবহার করি না? আচ্ছা, তাহলে এইবার এইটা না দেখে বলো। মূর্ধন্য সহযোগ ইয়। গুড। এটা হচ্ছে মূর্ধন্য সহযোগ মূর্ধন্য। তাহলে এই যুক্ত ব্যঞ্জন তুমি যতটা সহজ মনে করো, এটা কিন্তু এতটা সহজ না। এটা মুখস্থ থাকতে হবে। মুখস্থ না থাকলে তুমি এটা কোনোদিনই পারবে না। তোমার এই শীটের থেকে ভালো হয় 9-10 ব্যাকরণ বুট বই বের করো, ধ্বনি অধ্যায়ের শেষ পৃষ্ঠা। ধ্বনি অধ্যায়ের শেষ পৃষ্ঠা। ধ্বনি অধ্যায়ের লাস্ট পেজ। তোমার বইয়ের শুরুতেই তো ধ্বনি। ধ্বনি অধ্যায়ের শেষ পৃষ্ঠা, নবম দশম শ্রেণী ব্যাকরণ বুট বই। পাইছো? পাইছো? আছে কিছু যুক্ত ব্যঞ্জন আছে স্যার। তোমার ওই শীটের থেকে বইয়ে বেশি আছে, এই জন্য বইয়ে থেকে পড়বা। হ্যাঁ, শোনো, এই জন্যই বলে যে বই, এই শোনো 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 একটা কথা বলি। এক মহৎ ব্যক্তি বলে গিয়েছেন তুমি জীবনে বইয়ের যত্ন করিও। কার যত্ন করিও? আবার বললেন তুমি জীবনে বইয়ের যত্ন করিও। তৃতীয়বার গিয়ে বললেন তুমি বইয়ের যত্ন করিও। তাহলে দুইবার বইয়ের যত্ন আর একবার
বইয়ের যত্ন, কারণ বউ ছেড়ে যেতে পারে কিন্তু বই ছেড়ে যাবে না। বই হচ্ছে জ্ঞান, বই হচ্ছে তোমাকে জ্ঞান দেবে। সুতরাং বইকে সবার আগে প্রায়োরিটি দিবা, বউকে নয়। বউ ঘোরার ডিম একটা গেলে আরেকটা আসবে, তাই না? আর বউ তো যাই আছে আর একটা আসার জন্যই। যাই হোক, তাহলে বই থেকে পড়বা, ওইখান থেকে নয়। ওকে, নবম দশম শ্রেণী বইতে একটা, নবম দশম, তাই না? ওই ছোটবেলায় ফাঁকি দিয়েছো না, এখন বুঝবা ঠেলা কারে কয়। নবম দশম শ্রেণীতে যারা পড়ে ওদেরকে সতর্ক করে আগে থেকেই। আছে কই বাড়িতে? আমার একটা বউ আছে বাড়িতে, একটা না দুইটা আছে। দেখছো কোনোদিন? দেখছো? আমিও দেখি নাই। তাহলে বিশ্বাস করা যাবে? তাহলে বিশ্বাস করা যাবে না। তোমার বাসায় বউ আছে, এটা বিশ্বাস করবো কেমনে? অসুবিধা কি? বললাম 1 ডজন আছে, যার আছে তাতে একটা আছে, আর যার নাই তা তো সব কয়টাই, তাই না? তার কি হিসাব আছে? তোমাকে শিমুল স্যারের একটা, তাই না? একটা। তোমাকে মনির স্যারের কয়টা? একটা। তাহলে আমাকে অগণিত, মানে যার নাই তার তো অনেকগুলো। আচ্ছা, এরপর দেখো শিডিউলটাও কি আছে। সংযুক্ত ব্যঞ্জনের পরে কি আছে আজকে? নত্যবিধান সত্যবিধান, আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়। হেডলাইন দাও, নত্যবিধান সত্যবিধান লিখতে হবে। হেডলাইন দাও, নত্যবিধান সত্যবিধান। হ্যাঁ, যাদের কাছে বই আছে তারা বইটা খুলে রাখো, 27 পৃষ্ঠা। বইটা বন্ধ করিও না। যাদের কাছে বই আছে তারা বইটা খুলে রাখো, 27 পৃষ্ঠা। 31 পৃষ্ঠা? আচ্ছা, তাহলে 31 পৃষ্ঠা, নতুন বই তো। 31 নত্যবিধান সত্যবিধান। এবার এই প্লিজ কথা কইও না, একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো। আমাদের বাংলা ভাষায় দুইটা ন আছে, একটা দন্তন্য আর একটা, 3টা স আছে, একটা তালবাস স, একটা মূর্ধন্য স আর একটা দন্ত স। এবার দেখো এই দুইটার উচ্চারণ কি? একই না? এই 3টার উচ্চারণ কি? এগুলো লিখো না, এই 3টার উচ্চারণ কি? একই তো। তাহলে একই রকম উচ্চারণ হয় গ ঘ, একই রকম উচ্চারিত হয় না? রস্বই দীর্ঘই, এগুলোর উচ্চারণ কাছাকাছি, কিন্তু রস্ব ও দীর্ঘ এগুলোর উচ্চারণ কাছাকাছি, কাছাকাছি না? তাহলে এগুলো নিয়ে আলোচনা নেই, আলোচনা করো এই দুইটা নিয়ে। এই দুইটার কারণটা কি দেখো, এই যে গ ঘ, জ ঝ, ঢ ঢ, আমরা জানি এই 4 নম্বর ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। 4 নম্বর ধ্বনি কি প্রাণ? আর এই 3 নম্বর ধ্বনি অল্প প্রাণ। কিন্তু এই দুইটা নয় কোন ধ্বনি? নাসিক ক। কারণ দুইটাই কি 5 নম্বর 5 নম্বর না? এইটাও বর্ণের বর্গের শেষ, এইটাও বর্গের। আবার এই 3টাই কি শীর্ষ ধ্বনি না? 3টাই শীর্ষ ধ্বনি। তাহলে একই গোত্রের মধ্যে যখন একই রকম উচ্চারিত ধ্বনি পাওয়া যায়, তখন ওই ধ্বনিগুলোর ব্যবহার নিয়ে ব্যাকরণবিদরা বিশাল ঝামেলায় পড়লেন। তখন তারা চিন্তা করলেন যে এগুলোর ব্যবহার আমরা কি করে সীমাবদ্ধতার মধ্যে রাখি। তখনই তারা উপায় হিসেবে বলে দিলেন যে কেবল তৎসম শব্দের বানানে, মানে সংস্কৃত শব্দের বানানে আমরা মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ধ্বনি ব্যবহার করব। আর এই তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মকেই নত্যবিধান সত্যবিধান বলে। তাহলে প্রথমে পড়ব ন এর ব্যবহার, একবার ন এর ব্যবহার। ন এর ব্যবহার 1 নম্বর, রি বয়সনর মূর্ধন্য ষ। এরপর বই আছে, সেটাও আছে, ইচ্ছা করলে দেখতেও পারো যদি লিখতে ইচ্ছা না করে এটা। তাহলে রি বয়সনর মূর্ধন্য ষ, এরপর মূর্ধন্য ধ্বনি হয়। এরপর কি ধ্বনি হয়? আমি বই শীটের বাইরে এখানে কিছু পড়াবো না, এখানে তো আমার নিজের কোনো ক্ষমতা নাই যেখানে অতিরিক্ত 2-1টা শব্দ ধরে এনে বসানোর ক্ষমতা আছে, নাই। সুতরাং এখানে তোমার বইয়ের সেটে যা আছে তাই, এর বাইরে কিছু নাই। তাহলে রি বয়সনর মূর্ধন্য ষ, এরপর কি হয়? মূর্ধন্য হয়। ধরো তুমি কারো কাছ থেকে টাকা ধার করেছো, তাহলে তুমি কি? ঋণ করেছো। তুমি একটা জিনিসের ব্যাখ্যা দিচ্ছ, কারণ, কারণ কি? মূর্ধন্য মূর্ধন্য। এবার তুমি ধরো বর্ণ লেখবা, ধ্বনির লিখিত রূপকে কি বলে? বর্ণ। মূর্ধন্য না দন্তন্য? মূর্ধন্য। তুমি তৃণ লেখবা, তাহলে তৃণ কি? তুমি একসময় কাউকে খুব ভালোবাসতা, কিন্তু এখন তারে কি করো? কেন ঘৃণা করো? সে আরেকজনের লোকে গল্প করে তাই, তাই না? বাদ দিয়ে দিয়েছো, বাদ দিয়ে দিয়েছো। যাই হোক, তাহলে ঘৃণা। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কারণ এখন বর্ষা মাস ছিল, তাই বৃষ্টির বর্ষণটা একটু কি বেশি।
ইদানিং পত্রিকা আর ফেসবুক খুললেই কার নিউজ পাওয়া যায়? দর্শন। তাহলে এগুলো প্রত্যেকটার মধ্যে কি হয়েছে? মূর্ধন্য ন হয়েছে। কারণ একটাই, কারণ এই তিনটা ধ্বনি আছে। কি কি আছে? হয় রে আছে, তা নাহলে র আছে, অথবা কি আছে? মূর্ধন্য স আছে। তাহলে এগুলোর পর সাধারণত কি হয়? মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়। নাম্বার 2, ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হলে, বইয়েও আছে সেটাও আছে, ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হলে কি হলে? যুক্ত যুক্ত হলে মূর্ধন্য হয়। যেমন মনে করো শব্দটা ছিল কণ্ঠ, কি ছিল? কণ্ঠ। শব্দটা ছিল কাণ্ড, কি ছিল? কাণ্ড। শব্দটা ছিল লুণ্ঠন, কি ছিল? লুণ্ঠন। শব্দ ছিল বন্টন, কি ছিল? বন্টন। ঘন্টা। নাম্বার 3, রি বয়সনর মূর্ধন্য স। এরপর যদি থাকে স্বরধ্বনি, কি থাকে? অথবা ক বর্গ, কোন বর্গ? অথবা প বর্গ, কি বর্গ? অথবা অন্তস্থ জ, অথবা অন্তস্থ অ, অথবা হ থাকে, তবে তারপর কে হয়? মূর্ধন্য হয়। ও আরেকটা আছে অনুসার। হ্যাঁ, এগুলা থাকে, তাহলে তারপরে কি হবে? মূর্ধন্য হবে। কেমনে দেখো? শ্রাবণ, কি বন? শ্রাবণ। তাহলে শ্রা তালবার স্বর সাথে কি আছে? রফালা। রফালা মানে কি? র। তারপর আকার আছে, আকার মানে কি? স্বরধ্বনি। এরপর আছে ব, ব কোন বর্গ? ক বর্গ। তাহলে তারপর দন্তন্য হবে না মূর্ধন্য হবে? মূর্ধন্য হবে। তবে মনে রাখো এখানে যে কোনো একটা হইলেই হইতো, হয় স্বরধ্বনি থাকলে হইতো, অথবা এই বফলা যে কোনো একটা থাকলেই হইতো। তাহলে যদি বলা হয় হরিণ, কি হবে? হরিণ কি হবে? মূর্ধন্য। কেন? এই যে র আছে, র এর পর কি উচ্চারিত হচ্ছে? রস্বই। তাহলে রস্বই কি ধ্বনি? স্বরধ্বনি। তাহলে তারপর কি হবে? মূর্ধন্য। এই জন্য হরিণী কি হয়েছে? মূর্ধন্য। আচ্ছা তাহলে বলো তো, রূপায়ণ এটা মূর্ধন্য ঠিক না রূপায়ণ দন্তন্য ঠিক? মূর্ধন্য ঠিক। কেন মূর্ধন্য ঠিক? অন্তস্থ অ আছে, তারপরে কি আছে? তারপরে র আছে, র এর পরে স্বরধ্বনি আছে, তারপরে প বর্গ আছে, তারপরে আবার স্বরধ্বনি আছে, তারপরে অন্তস্থ আছে, তাহলে মূর্ধন্য হবে। এটা হোমওয়ার্ক। বাসায় গিয়ে যত বই আছে সব বই খুঁজে বের করবা রূপায়ণ মানে কোনটা হবে। এটা হোমওয়ার্ক দিলাম, এটা হোমওয়ার্ক দিলাম। আমি তো বলি নাই যে দন্তন্যই হবে, আমি বলেছি বই দেখে প্রমাণ বের করবা যেটা মূর্ধন্য হবে না দন্তন্য হবে। কি খুঁজবা না? খুঁজবা না? না খুঁজলে বিপদে পড়বা, কারণ এটা পরীক্ষায় আসে। কারণ এটা পরীক্ষায় আসে। এটা খুঁজবা, এটা হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক, আজকে 3টা হোমওয়ার্ক দিব। আচ্ছা হোমওয়ার্ক 3টা আগে দিয়ে নেই। খুঁজবা ধরন, ধরন মানে মূর্ধন্য না দন্তন্য খুঁজবা, ঠিক আছে? খুঁজে বের করবা। আবার আরেকটা খুঁজবা, পরিবহন দন্তন্য না মূর্ধন্য, এটা খুঁজে বের করবা। লেখা দেখলে হবে, কারণটা কি এটা খুঁজে বের করা লাগবে। হ্যাঁ, ছোটবেলা থেকে পড়ে আসলে হবে, কারণ খুঁজে বের করতে হবে। কারণ ছাড়া পড়লে মনে থাকবে না। এই 3টাই মনে রাখবা, পরীক্ষায় কিন্তু আসে, রূপায়ণ আসে, ধরন আসে, পরিবহন আসে। এন্ড কোনটার বানান কি এটা খুঁজে বের করবে, এটা হোমওয়ার্ক। খুঁজে বের করে আমার রাতে জানাইও। এরপর 3 নম্বর, 3 নম্বর না 4 নম্বর? 4 নম্বর লাগবা পরা, পরি, উপসর্গের পর, উপসর্গের পর
মূর্ধন্য হয়। তাহলে প্র পরা পরি উপসর্গের পর কি হয়? মূর্ধন্য হয়। তাহলে বলো তো প্রনাম কি হবে? মূর্ধন্য না দন্তন্য? দন্তন্য। তাহলে পরিণতি কি হবে? পরিণতি কি হবে? দন্তন্য। আচ্ছা এখন দেখো তাহলে কারণটা বলে দিচ্ছি, পরিবহনে কেন দন্তন্য হচ্ছে। আমরা জানি পরি উপসর্গের পর মূর্ধন্য হবে, তাই না? তাহলে পরি এর পরেরটা কি? মূর্ধন্য। প্র এর পরেরটা কি? মূর্ধন্য। কিন্তু পরি এখানে নটা কোথায়? শেষে। এই নটা যদি এখানে থাকতো তাহলে কি হইতো? ন এখানে কোথায় আছে? যার কারণে মূর্ধন্য হচ্ছে না। যার কারণে কি হচ্ছে? দেখো রূপায়ণ, র এর পরে স্বরধ্বনি, তারপরে পবর্গ, আবার স্বরধ্বনি, আবার অন্তস্থ, কতগুলো আছে না? এই এতগুলো ঝামেলার কারণে শর্ত প্রযোজ্য হয় নাই, এই জন্য দন্ত ন হয়ে গেছে। ধরন, র এর পরে আমরা জানি কি মূর্ধন্য হয়, তাই তো? র এর পরে মূর্ধন্য হয়, তাহলে সেই হিসাবে ধরন কি মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু ধরন দন্ত ন। কারণ কারণ হচ্ছে ধরন সংস্কৃত শব্দ নয়। অতসম শব্দ। নাম্বার 5, নাম্বার 5, অতৎসম শব্দে, অতৎসম শব্দে মূর্ধন্য হয় না। অতৎসম শব্দে মূর্ধন্য হয় না। তাহলে বলো তো গ্রিন বানান কোনটা রাইট? গ্রিন, গ্রিন, গ্রিন কোনটা রাইট? মাঝখানেটা, তাই না? মনে রাখবা গ্রিন বানান এটা রাইট। কারণ এখন আর বিদেশি শব্দ দীর্ঘই নাই, কিন্তু সমস্ত জায়গায় দেখবা গ্রিন বানান এটা দিয়ে রাখছে। সব জায়গায় গ্রিন বানান দেখবে এটা দিয়ে রাখছে, কিন্তু গ্রিন বানান শুদ্ধ হচ্ছে এইটা। তোমরা অন্তত ভুল করিও না, কারণ পরীক্ষার হলে কিন্তু এটাও থাকবে এটাও থাকবে, উত্তর কিন্তু এটা দিতে হবে রাইট। তাহলে গ্রিন এই বানানে কি দন্তন্য হবে না মূর্ধন্য হবে? দন্তন্য না মূর্ধন্য? দন্তন্য, কারণ এটা অতৎসম শব্দ। স্টেশন, স্টেশন দন্তন্য না মূর্ধন্য? দন্তন্য। শন বানানে দন্তন্য না মূর্ধন্য? দন্তন্য হবে। শাসন বানান, শাসন বানানে দন্তন্য না মূর্ধন্য? মূর্ধন্য। রাবণ বানান, রাবণ দন্তন্য না মূর্ধন্য? বলে না রাবণের চিতা জ্বলতেছে বুকের মধ্যে, মানে এত দুঃখ তোমার যে রাবণের চিতা তোমার বুকের মধ্যে জ্বলে, কত কষ্ট আল্লাহ। এরপর 6 নম্বরে 7 নম্বর, 6 নম্বর দেখবা কতগুলো শব্দে, এই আমার খালি কথা কয়, দেখো কতগুলো শব্দে স্বভাবতই, স্বভাবতই মূর্ধন্য হয়। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়। তোমার বইয়ে দেখো রবীন্দ্রনাথের একটি কবিতা দেওয়া আছে, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শরীতবেন স্থানপূর্ণ বিপণী গণিকা বলে সাপে কাটা রুগীকে একটা ফু দিবা, দেখবা বিষ নেমে গিয়েছে। নামে তো ওইটা পরে ফু দিলেই বিষ নেমে যাবে। ওটা হচ্ছে সাপের মন্ত্র। পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন শব্দে নত্যবিধান না মেনে মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়েছে। তাহলে সেক্ষেত্রে দেওয়া যায়, দিয়ে দিয়েছে ধরো লবণ, কি দিয়ে দিয়েছে? তাহলে লবণ কি নিয়ম মেনে হয়েছে না না মেনে হয়েছে? স্বভাবতই মানে নিয়ম মানেনি, নিয়ম মানছে না, মানে এটা নিপাতন, তাই তো? মন, মন মানে দন্তন্য না মূর্ধন্য? মন মানে মূর্ধন্য। আচ্ছা এবার এই মন কোন মন? এটা ওজন পরিমাণ। আর তোমাদের যেটা, যেটার কোনো রূপ নাই, যেটা কোনো কালার নাই, যেটা কোনো নৈতিকতা নাই, ওটা হলো এই মন। ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তারপরে তোমরা কও তোমাদের মনে নাকি বেজায় কষ্ট, গোড়া টিম দেখাই যায় না, এটা নাকি ওর কষ্ট আছে। তাহলে এর নাম হচ্ছে মন। তাহলে এটা তোমাদের টা, আর এটা হচ্ছে ওজনের টা, 40-এর 1 মন। তাহলে উদাহরণ লেখার দরকার আছে? ওই লবণ, মন, বাণিজ্য, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোণিত বেনি, বেনু, বিনা, এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ধ্বনি ব্যবহৃত হয়। রবীন্দ্রনাথের কবিতাটা আবার নতুন করে মুখস্থ করবা যদি 90 না করে থাকো। এরপর 7 নম্বর, ত বর্গীয় ধ্বনির সাথে, ত বর্গীয়, ত বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য হয় না। তাহলে ত বর্গীয় ধ্বনির সাথে কি হয় না? মূর্ধন্য হয় না। তাহলে হয় কি? দন্তন্য। যেমন দন্ত, যত্ন, রত্ন ইত্যাদি। ওকে, তাহলে নত্যবিধান শেষ।
তাহলে নত্য বিধান শেষ। এরপর দেখো সত্য বিধান। সত্য বিধান মানে শয়ের ব্যবহার। কায়ের ব্যবহার? শয়ের ব্যবহার। 1 নম্বর রি বৈষ্ণর, এরপর স ব্যবহৃত হয়। তাহলে রি বৈষ্ণর এরপর কি ব্যবহৃত হয়? মূর্ধন্য স ব্যবহৃত হয়। যেমন কৃষক, তাহলে কৃষকে কি হবে? মূর্ধন্য স। বর্ষা কি হবে? মূর্ধন্য স হবে। পাষাণ কি হবে? এটা তার এক কারণ, ওটা মূর্ধন্যের ব্যবহার নিয়ম। তাহলে তোমাকে যদি বলা হয় বর্ষণ কি হবে? মূর্ধন্য স হয়েছে। নাম্বার 2, ট বর্গীয় ধ্বনির সাথে, ট বর্গীয় ধ্বনির সাথে মূর্ধন্য স হয়। মানে ট বর্গীয় ধ্বনির সঙ্গে যখন যুক্ত হয় তখন কি হয়? মূর্ধন্য স হয়। যদি বলা হয় বৃষ্টি কি হবে? মূর্ধন্য স। যদি বলা হয় সৃষ্টি কি হবে? মূর্ধন্য স। যদি বলা হয় স্রষ্টা কি হবে? মূর্ধন্য স না দন্ত স? স্রষ্টা, মূর্ধন্য স, দন্ত স। কিন্তু যদি বলা হয় দৃষ্টি, এইটা মূর্ধন্য স, কারণ এটা তৎসম শব্দ। ওকে। নাম্বার 3, ইকারান্ত অথবা ওকারান্ত ধাতুর পর কি কি বললাম বলো? ইকারান্ত ওকারান্ত ধাতুর পর, ধাতু কাকে বলে বলো তো? ক্রিয়ামূলকে ধাতু বলে। যে কোনো শব্দ থেকে ধাতু বের করার সহজ কৌশল হচ্ছে ওই ক্রিয়াপদের আগে একটা তুই বসে কথা বলবা। তুই, যেমন মনে করো সে পরে, ক্রিয়াপদ কোনটা এই বাক্যে? পরে। তাহলে পরের আগে একটা তুই বসাও, তাহলে কি হয়? তুই পর, তাহলে পরটা ধাতু। সে খায়, ধাতু কি? তুই খা। সে যায়, ধাতু কি? তুই যা। সে হাঁটে, ধাতু কি? তুই হাঁট। তাহলে ইকারান্ত ওকারান্ত ধাতুর পর কি হয়? মূর্ধন্য স হয়। কি হয়? মূর্ধন্য স হয়। যেমন অভিষেক, কি নাম? অভিষেক। অভিষেক। আবিষ্কার কি? সরি, এটা আবার আরেক নিয়ম, এটা আরেক নিয়ম। অনুষ্ঠান, ওটাও আরেক নিয়ম। অনুসর্গ, ওটা আরেক নিয়ম। ওই নিয়মটা হচ্ছে স্বরেয় স্বরেয়া ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে, সরু স্বরের ভিন্ন যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, তবে তারপর দন্তস্ব না হয়ে, দন্তস্ব না হয়ে কি হয়? মূর্ধন্য স হয়। যেমন মনে করো অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান, অনু স্বরধ্বনি কি আছে? একটা রস্ব আছে না? এই জন্য কি হইলো? মূর্ধন্য স। আরো মজার বিষয় হচ্ছে এখানে কোন বর্গীয় ধ্বনি আছে? ট বর্গীয় ধ্বনি আছে, এর সঙ্গে যুক্ত হয়েছে না? তাহলে আবিষ্কার কি হবে? আবিষ্কার কি হবে? মূর্ধন্য স হবে, কারণ আবি এখানে রস্বই ধ্বনি আছে, যেটা সরু স্বরের বাইরের স্বরধ্বনি, তাই না? তাহলে বলো পরিষ্কার কি হবে? দন্ত স না মূর্ধন্য স? মূর্ধন্য স। আচ্ছা, পরিষ্কার যদি মূর্ধন্য স হয় তাহলে পুরস্কার কি হবে? দন্ত স হবে। পুরস্কার কেন হবে? কারণ এই যে পু র, র এর সঙ্গে কি উচ্চারিত হয়? অ। এই অ এর পরে মূর্ধন্য স হয় না, কি হয়? তাহলে তিরস্কার কি হবে? দন্ত স। তাহলে নমস্কার কি হবে? দন্ত স। তাহলে সরু স্বরে থাকলে দন্ত স, আর এছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে মূর্ধন্য স। ওকে। আর মনে রাখবা বিদেশি শব্দে কখনো মূর্ধন্য স হয় না। ওকে। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়, এইটা তোমার সেটাও নেই, তোর বইয়েও নাই, এটা লিখে নিয়ে যাও। দেখো আষাঢ়ের ওষাকালে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, মানে হচ্ছে স্বভাবতই মূর্ধন্য স হয়। আষাঢ়ের, আষাঢ়ের ওষাকালে, আষাঢ়ের ওষাকালে সরিষা খেতে মহির স্বরে। আষাঢ়ের ওষাকালে সরিষা খেতে মহির স্বরে। পঙ্গু, মানুষেরা
রোষ ভুলে ষোড়শ ভূষণ পড়বে সে আগামী পৌষে। আষাঢ়ের উষাকালে সরিষা ক্ষেতে মহির স্তরে পঙ্গু মানুষেরা রোষ ভুলে ষোড়শ ভূষণ পড়বে সে আগামী পৌষে। তাহলে হচ্ছে আষাঢ়, উষা, সরিষা, মহিষ, মানুষ, রোষ, ষোড়শ, ভূষণ, পৌষ। এই শব্দগুলোকে বলা হয় স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে। দেখছো? ওকে, এবার দেখো তোমাদের আছে হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ, তাহলে পারিভাষিক শব্দ তোমাকে কি করতে হবে জানো? পারিভাষিক শব্দ কি করতে হবে? মুখস্থ করতে হবে। নাকি পারিভাষিক শব্দ আমি মুখস্থ করাই দিব? কোনটা আমি করাই দেবো না তোমরা করবা? তোমরা করবা। ওকে, এরপর দেখো পদাশ্রিত নির্দেশক। সিটে যাও, এবার সিটে যাও, সিটে যাও, গিয়ে দেখো পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক ইংলিশে তোমরা বলো এএনডি, বাংলায় তাকে কি বলা হয়? পদাশ্রিত নির্দেশক। ইংলিশে বলা আর্টিকেল, আর বাংলায় হচ্ছে পদাশ্রিত নির্দেশক। ইংলিশে যার নাম এএনডি, বাংলায় তার নাম হচ্ছে টিটা খানা খানি। তাহলে বাংলায় কি নাম তার? টিটা খানাখানি, টিটা খানাখানি। এবার প্রশ্ন হচ্ছে যে টিটা খানাখানি আমরা কোথায় ব্যবহার করি? মনে রাখবা, টিটা খানাখানি আমরা ব্যবহার করি একটা এক বচনে, একটা দুই বচনে। একটা এক বচনে আর একটা কি বচনে? দুই বচনে। একটা হচ্ছে এক বচন আর একটা হচ্ছে দুই বচনে। বহু বচন আমরা ব্যবহার করি টিটা খানা খানি। তাহলে দেখো এক নম্বরে বলা হয়েছে যদি আমরা এক শব্দের সঙ্গে টিটা যুক্ত করি, এক শব্দের সঙ্গে যদি টা যুক্ত করি তাহলে অনির্দিষ্টতা বোঝায়। কি বোঝায়? অনির্দিষ্টতা। যেমন একটা দেশ সে দেখতে যেমনই হোক। মনে করো তুমি আর বাংলাদেশে থাকতে চাচ্ছ না, এই দেশ ছেড়ে চলে যেতে চাচ্ছ, কোথায় যাবা নির্দিষ্ট না, তখন তুমি তোমার বাড়িতে বললা যে আমার খালি এই দেশ ছাইরা যে কোনো একটা দেশে পাঠাও, সেটা যে কোনো দেশ হোক, যে কোনো দেশ। অথবা তোমার ধরো বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী হচ্ছে না, দুদিন পরে সারা খাতন হবা, তখন কি বলতেছো? একটা যে কোনো জামাই হইলেই হইলো, এটা পা থাকুক আর না থাকুক কিচ্ছু যায় আসে না, তাই না? অথবা তোমার বয়স 30 হয়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, যখন তোমার চাকরি না হয় তখন মানুষ কি বলে জানো? ওই যে কোনো একটা চাকরি, বেতন যাই দেখ, বেতন যাই দেখ। তাহলে যে কোনো, এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? তাহলে অনির্দিষ্ট। এরকম অনির্দিষ্ট বোঝায়। দাঁড়াও, একজনের রক্তের দরকার তো। ওকে, আবার দেখো এক শব্দ ছাড়া, এক শব্দ ছাড়া বাকি যে কোনো শব্দের সঙ্গে যদি টিটা যুক্ত হয়, বাকি শব্দের সঙ্গে টিটা যুক্ত হয়, তাহলে তাকে কি বলা হয়? তাহলে নির্দিষ্ট হয়। যেমন যদি তোমাকে বলা হয় 10টি টাকা দাও, কয়টি টাকা দাও? 10টি টাকা দাও, তাহলে নির্দিষ্ট না অনির্দিষ্ট? তাহলে নির্দিষ্ট। যদি বলা হয় তোমাকে 100টা টাকা দাও, তাহলেও কি বোঝায়? নির্দিষ্ট বা অনির্দিষ্ট। তারপর দেখো
চমৎকার করে বলা হয়েছে গোটা শব্দটি বচনবাচক শব্দের আগে বসলে অনির্দিষ্টতা বোঝায় আর পরে বসলে কি বোঝায়, নির্দিষ্টতা বোঝায়। যেমন তোমাকে যদি বলা হয় গোটা দই কমলা লেবু নিয়ে এসো, কয় দই, গোটা দই কমলা লেবু নিয়ে এসো, তাহলে অনির্দিষ্ট। আর যদি বলা হয় 2খানা কম্বল চেয়েছিলাম, তাহলে নির্দিষ্ট, তাহলে কি নির্দিষ্টতা বোঝাচ্ছে। আবার দেখো এখানে বলেছে কবিতায় বিশেষ অর্থে খানি নির্দিষ্টতা ব্যবহৃত হয়, মানে কবিতায় বিশেষ অর্থে খানি শব্দটি নির্দিষ্টতা জ্ঞাপন করে। যেমন দেখো বলেছে আমি অবাগা এনেছি বহিয়া, একবারে শেষ লাইন, আমি অবাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। অত্যন্ত চমৎকার একটি কবিতা। তুমি অবাগা, দারুণ অবাগা, তোমার চোখের জলে তোমার জীবনের ব্যর্থতা এসেছে। মনে রাখবা জীবনে যদি ব্যর্থতা আসে তাহলে চোখের জল আসে, আর যারা বেশি বেশি কান্না করে তাদের জীবনে ব্যর্থতাই বেশি আসে, ঠিক আছে? তবে সব কান্না কিন্তু ব্যর্থতা আনে না। যেমন নামাজে বসে নামাজে বসে কান্না কিন্তু ব্যর্থতা আনে না, ওই কান্নায় আনে সফলতা। আর কোন কান্নায় ব্যর্থতা আনে জানো? কথা কথায় কারা কাঁদে এরকম করে? মেয়েরা, যারা কয় ফ্যাট কান্দুনি, তাই না? তাহলে ওইটাই হচ্ছে এই ব্যর্থ সাধনকারী। আবার দেখো টাক, টুক, টুকু, টু, এই পদার্থ নির্দেশক নির্দিষ্টতা অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়, উভয় অর্থেই ব্যবহৃত হয়। টাক, টুক, টুকু, টু। যেমন পোয়া টাক দুধ দাও, নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। পোয়া টাক দুধ দাও, কারণ কয় পোয়া চাইছো তা কিন্তু বলা হয়নি, সেটা 1 পাও হতে পারে, সেটা 2 পাও হতে পারে। আবার বলা হলো সবটুকু ওষুধ খেয়ে ফেললে, এইটা নির্দিষ্টতা। মনে করে দেখো তো ছোটবেলায় নাপা সিরাপ খাইছো, নাপা সিরাপ মিষ্টি লাগতো না তিতা লাগতো? মিষ্টি। ধরো ডাক্তার বলেছে 1 চামচ করে 3 বেলা, এবার কি এর 1 চামচ, এক বেলায় 3 চামচ, তাই না? মিষ্টি লেগেছে। টিকটিকির ডিম খেয়েছো ছোটবেলায়? টিকটিকির ডিম খাও নাই? আল্লাহ, হোমিও ওষুধ, সাদা সাদা গোটা গোটা, মিষ্টি না? কি যে মজা। ডাক্তার বলতো যে 3টা করে 2 বেলা, ঢালছি কাগজে যে কটা পরে, তো সব খেয়ে ফেললা। তখন বললো যে সবটুকু ওষুধ খেয়ে ফেললা, তাহলে এটা নির্দিষ্ট না অনির্দিষ্টতা? নির্দিষ্টতা। আবার দেখো বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কেতা, তা, পার্টি ব্যবহৃত হয়। যেমন এই 3 কেতা জমির দাম 10,000 টাকা মাত্র। এখানে 3 কেতা বলতে 3 খণ্ড, কয় খণ্ড? 3 খণ্ড জমির দাম, বা 3% জমির দাম 10,000 টাকা মাত্র। তাই যদি হতো 3% জমি 10,000 টাকা, তাই না? আজকেই কিনতাম, কি বলো? এখনই কিনতাম না, টাকা লোন করে না কিনতাম। যাই হোক, আবার বলা হলো 2 তা কাগজ দাও, কয়টা কাগজ? 2 তা। এখানে তা বলতে এই যে এরকম একটা পৃষ্ঠাকে বলা হয় এক তা। আবার 1 পাটি জুতো ছিঁড়ে গেছে, 1 পাটি মানে জুতো একটা ছিঁড়ে গেছে, একটা নাই, ওটার নাম 1 পাটি জুতো ছিঁড়ে গেছে। তাহলে এই হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এরপর দেখা যাচ্ছে উপসর্গ। কি সর্গ? উপসর্গ। মনে রাখবা পদাশ্রিত নির্দেশক থেকে প্রশ্ন আসুক বা না আসুক, উপসর্গ থেকে কিন্তু আসতে পারে। আর গত বছর সবখানে ডি ইউনিটে আসছে, বি ইউনিটে উপসর্গ থেকে প্রশ্ন আসেনি, মানে আমি দেখিনি। তবে উপসর্গের প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে গেছে, আগে যেভাবে আসতো এখন সেভাবে আসে না। সুতরাং উপসর্গ পড়ার স্টাইল চেঞ্জ করতে হবে। কেমনে পড়তে হবে তাহলে একটু বলে দিচ্ছি, শোনো। সাধারণত আমরা উপসর্গ আগে পড়াইতাম নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, মুখস্থ করতাম 21টা। এবার নিচের কোনটি তৎসম উপসর্গ, মুখস্থ করতাম 20টা। নিচের কোনটি আরবি উপসর্গ, মুখস্থ করতাম 4টা। নিচের কোনটি ফার্সি উপসর্গ, মুখস্থ করতাম 8টা। নিচের কোনটি ইংরেজি উপসর্গ, মুখস্থ করতাম 4টা। কিন্তু এখন আর এই মুখস্থ দিয়ে কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? এখন একটা শব্দ দেয়, বাক্য দেয়, দিয়ে বলে অগারাম বাস করে অজপাড়া গায়ে। কে বাস করে? অগারাম বাস করে অজপাড়া গায়ে, দিয়ে বলে এখানে অগা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এখন কিন্তু জিজ্ঞেস করতেছে না যেটা খাঁটি বাংলা উপসর্গ না তৎসম উপসর্গ, এখন বলে এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে অর্থ পড়া দরকার না? উপসর্গের অর্থ পড়া লাগবে। তাহলে আসো আগে জেনে নিচ্ছি উপসর্গ কি এবং কাকে বলে এবং উপসর্গের কাজ কি। উপসর্গ হচ্ছে এক জাতীয় অব্যয় পদ। এক জাতীয় কি পদ? অব্যয় পদ, যা ব্যবহৃত হয় অন্য একটা পূর্ণ শব্দের পূর্বে, পূর্ণ অর্থবোধক শব্দের পূর্বে, পূর্বে বসে ওই শব্দের অর্থকে সম্পূর্ণ রকম পরিবর্তন করে। কিভাবে? ধরো নেতা একটা শব্দ, কি শব্দ? নেতা। এর আগে তুমি বসাইলা পাতি, কি বসাইলা? পাতি। তাহলে শব্দটা কি হয়ে গেল? পাতি নেতা। শব্দটা হচ্ছে পাতি নেতা। আচ্ছা, পাতি নেতা শব্দের অর্থ কি? বিরাট নেতা না ছোট নেতা? ছোট নেতা, তাই না? পাতি নেতা মানে ছোট নেতা, অত্যন্ত ক্ষুদ্র নেতা। তাহলে পাতি হচ্ছে ক্ষুদ্র, ছোট নেতা। তাহলে দেখো এই নেতার অর্থকে পরিবর্তন করেছে। পাতি কোথায় বসে? শব্দের পূর্বে বসে। তাহলে উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থ দ্যোতকতা আছে।
উপসর্গ অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, এই জন্য বলা হয় উপসর্গ অব্যয়পদ। তাহলে উপসর্গ বসে কোথায়? শব্দের আগে না পরে? আগে। আর প্রত্যয় বসে কোথায়? শব্দের আগে না পরে? পরে। তাহলে উপসর্গের বিপরীত কি? প্রত্যয়। উপসর্গের বিপরীত প্রত্যয়। উপসর্গ কয় প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা, তৎসম, বিদেশি। তাহলে খাঁটি বাংলা কয়টি? 21টি। তৎসম কয়টি? 20টি। আর বিদেশি কয়টি? অগণিত, জানা নাই, তাই না? বিদেশি গুলো জানা নেই। তাহলে এই 21টি উপসর্গ মুখস্থ আছে তোমাদের? মুখস্থ আছে? মুখস্থ নাই? হ্যাঁ, যাদের মুখস্থ আছে তারা আরেকবার রিভিশন করবা, আর যাদের মুখস্থ নাই তারা নতুন করে মুখস্থ করবা, কারণ এটা তোমাকে মুখস্থ করতে হবে। কারণ পরীক্ষায় কিন্তু আসতে পারে আবার নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, তার থেকে বেশি মুখস্থ করা লাগে ওই অর্থগুলো, যে কোন অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই জন্য শীট 9 বই, ওই বইটা দেওয়া আছে, কি জানি নাম তোমার, ওর হাতে দাও। উপসর্গ হচ্ছে 72 পৃষ্ঠায়। এই যে 72 পৃষ্ঠা উপসর্গ, দেখো। তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে শব্দ সহ অর্থ পড়তে হবে। ধর এখানে বলা হলো এই যে আর চোখে, আর চোখে শব্দের আর উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়? বক্র অর্থে। কি অর্থে? বক্র অর্থে। ধরো পরীক্ষায় আসলো আনচান, আনচান শব্দে আন উপসর্গ কোন অর্থে? না অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে? না অর্থে। ধরো ইতি কথা শব্দে ইতি উপসর্গ কি অর্থে? পূরণ অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই পাশে শব্দগুলো পড়বা, এই শব্দগুলোতে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা পড়তে হবে, ঠিক আছে? এই পড়াটা কিন্তু তোমার কাজ, আমার কাজ নাই আজকে, আর আমার কাজ মোটামুটি শেষ। আজকে সাহিত্য পড়াবো। শোনো, এই উপসর্গের চমৎকার খাঁটি বাংলা উপসর্গের একটা ছন্দ দেওয়া আছে এই পাশে। এখানে বলা হয়েছে আমি অবেলাতে দিলাম পারি অথয় সাগরে, অগারাম বাস করে অজপাড়া গায়ে। 74 পৃষ্ঠায়। ভিক্ষার সাল কারা আর আকারা, মা বলিতে প্রাণ করে আনচান, আগাঠার নাই দিলাম কাঠের গুলোই, চোখ আসে জল ভরে, ইতিহাস কথা বলে ওনাবাতে দোনাবল, নিনায়ের শতক নাও, ভর দুপুরে কোথা যাও, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলে। এগুলা মনে রাখতে হবে, কারণ এখান থেকে যে কোনো একটা বাক্য তুলে দেয়, বাক্য তুলে দিয়ে বলে এই বাক্যের এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়। এই জন্য এটা মুখস্থ করবা এই 74 পৃষ্ঠায়, এটুকু মুখস্থ করবা, তাহলে আরো ভালো করবা। অথবা আমরা আরেকভাবে পড়াইতাম আগে, এখন আর এটা পড়াই না, সেটা পড়াইতাম অগারাম বাস করে অজপাড়া গায়ে, আদোয়া চালের ভাত তবু সে ভরপেট খেতে পায় না, সে ভাবে শাহজাহানের মতো কবে একাই 19টি কদবেল খাবে, তাই ভেবে হাফিজ তেজ করতে থাকে, কুঅভ্যাসগুলো ত্যাগ করবে, এই দেখে রাম ছাগল সরবে হাসে, এক পাতিকা বলে সুদিন তোমার আসবে না। এখানেও খাঁটি বাংলা 21টি উপসর্গ আছে। তবে আমাদের খাঁটি বাংলায় আর তৎসম মিলে 4টা উপসর্গ কমন। 4টা কি কি? আশুবিনি, আশুবিনি, এই 4টা উপসর্গ হচ্ছে কমন। এই 4টা উপসর্গ যদি খাঁটি বাংলা শব্দের আগে বসে তাহলে খাঁটি বাংলা উপসর্গ, আর যদি তৎসমের আগে বসে তাহলে তৎসম উপসর্গ। তাহলে তৎসম উপসর্গ কয়টা? 20টা। কয়টা? তাহলে ওই 20টাও একই কাজ, এই পাশে শব্দগুলো, এই পাশে অর্থগুলো, এই পাশে শব্দগুলো, এই পাশে অর্থগুলো পড়া। যে এই অবমাননা শব্দে অব উপসর্গ হীনতা অর্থে ব্যবহৃত হয়েছে, এই অর্থগুলো পড়বা। এইটাও মনে রাখার জন্য চমৎকার একটা বাক্য এখানে দেওয়া আছে। কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটছে, ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন, সমাগত সুধীজনকে সাদরে অভিনন্দন জানানো হলো, তার পুত্রের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান নেই বলে দুঃখের সীমা পরিসীমা নেই। এরপর দেখো বিদেশি শব্দগুলো, এখানে আর ফার্সি উপসর্গ দেওয়া আছে, এখানে আরবি উপসর্গ দেওয়া আছে। আরবি উপসর্গ 4টা, আম খাসলা গর, আমরা এক কথায় বলতে পারতাম খয়ের খাদের বাজে কাজে আমজনতা কষ্ট পায়, এখানে আরবি উপসর্গ ব্যবহৃত হয়েছে। আবার ইংরেজি উপসর্গ দেওয়া আছে 4টা, একটা হলো ফুল হাফ হেড সাপ, ফুল হাফ হেড সাপ। এরপর উর্দু উপসর্গ দেওয়া আছে হর রোজ, হর হামিনা, মানে শুধু একটাই হর। এরপর বিদেশি উপসর্গ বাক্য দেওয়া আছে, দেখো হিসাবে গরমিল থাকলে খাসমল লাটে উঠবে, বহাল তবিয়তে দস্তখত করে ফিরোজ হেড অফিসে যাওয়া আসা করে। তাহলে এগুলা হচ্ছে উপসর্গ। কোন উপসর্গ? বিদেশি উপসর্গ। ক্লিয়ার? উপসর্গ এটা এইভাবে পড়বা, এই পড়াটা হচ্ছে তোমার কাজ। তাহলে আমার আজকে কাজ আছে আরেকটু সাহিত্য বঙ্কিমকে নিয়ে। দেখো এইখানে তোমার শীটের একই উপসর্গ একাধিক যুগে গঠিত, একটা শব্দ একাধিক উপসর্গ যুগে গঠিত। এই বাক্সটা দাগ দাও, এটা মুখস্থ করতে হবে। দেখো অত্যাচার শব্দে উপসর্গ আছে 2টা,
একটা আছে অবি অতি আর একটা আ, সুসংবাদ দুইটা, একটা সু একটা সম। তাহলে এই উপসর্গগুলো এই বাক্সটা মুখস্থ করবা, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। ওহ, আজকে আছে তোমাদের বঙ্কিমচন্দ্র। নাম কি? বিড়াল। বঙ্কিমচন্দ্র নাম হচ্ছে বিড়াল। তোমরা কি আমি বলবো শুনবা, তাই তো? আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে 1838 সালে, মৃত্যুবরণ করেন 1894 সালে। মনে রাখবা, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিন জন্মগ্রহণ করে ওই দিন বাংলাদেশের সমস্ত নার্সিংহোম বন্ধ ছিল, তাই তিনি কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে। হাসপাতাল বন্ধ, তাই বলে তার জন্মগ্রহণ বন্ধ থাকতে পারে না, তাই না? তাই তিনি কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করলেন। বঙ্কিমচন্দ্র ছোটবেলা থেকে ঘাড়ের রোগ একটা বাঁকা ছিল, এবং আমাদের বাংলা সাহিত্যে যতগুলো প্রেমিক পুরুষ আছে, রবীন্দ্রনাথের থেকে বড় প্রেমিক হচ্ছে বঙ্কিমচন্দ্র। তবে রবীন্দ্রনাথ অহরহ প্রেম করেছেন, আর বঙ্কিমচন্দ্র দুইটা করেছেন, দুইটাকেই বিয়ে করেছেন। বঙ্কিমের কথা হচ্ছে যাকে ভালোবাসো তাকে বিয়ে করবে, সেটা যে কটাই হোক। তো প্রথম বঙ্কিমচন্দ্র 11 বছর বয়সে 5 বছর এক যুবতী কন্যারে বিয়ে করলেন। মানে বঙ্কিমের বয়স 11, আপার বয়স 5। কঠিন সংসার। আগের দিনে মেয়েদের বিয়ে হতো 4-5-6 বছরের মধ্যে। তো বঙ্কিমচন্দ্র বিয়ে করে নিলেন। তো বঙ্কিমের এই বইয়ের সঙ্গে তার ভালোবাসা ছিল কঠিন, প্রবল ভালোবাসা। এত ভালোবাসতো যে 6 বছর সংসার করার পরে আপা করে টিম সিটপটাং, আপা গেছে মরে। এই আপার মৃত্যুর পর বঙ্কিমচন্দ্র খুব কষ্ট পাইলেন যে চলেই যদি যাবা আমার একা করে, তাহলে বিয়েটা কেন করেছিলা। বঙ্কিম এত বউ ভালোবাসতো, বউ পাগল ছিল, যে তিনি বউ ছাড়া একদিনও থাকতে পারলেন না। পরের বছর সাথে সাথে আরেকটা বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে করলেন। এবার বঙ্কিমচন্দ্র পরীক্ষা দিবে, আইএ পাস করে ফেলেছে, বিএ পরীক্ষা দিবে। তো বিএ পরীক্ষা দেওয়ার সিস্টেম তো চালু নাই, কারণ তখন আমাদের দেশে কেবলমাত্র 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র বিএ ক্লাস খোলা হয়েছে, কিন্তু এখনো আমাদের দেশ থেকে কেউ বিএ পাস করে নাই। কাউকে বিদেশ নেবে, সে বিএ পড়বে, তারপর বিএ পড়ে এসে এই কলেজে বিএ পড়াবে, তারপর না বিএ পরীক্ষা দেওয়ার সিস্টেম। কলেজ কর্তৃপক্ষকে বঙ্কিমচন্দ্র হুমকি দিল, কয় যদি আমি এই বছর বিএ পরীক্ষা দিতে না পারি, তাহলে ঘোড়ার ডিম আপনাদের কলেজ বন্ধ করে দিব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডাক দিয়ে কয় ঠিক আছে যা, প্রশ্ন এবারের মতো আমি করব, আমার করা প্রশ্ন পরীক্ষা দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব খুশি, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আয়া পাস, বঙ্কিম আয়া পাস, উনি করবেন বিএ ক্লাসের প্রশ্ন, তাহলে যা করবেন আমি তো উত্তর দিতেই পারবো। তিনচন্দ্র পরীক্ষা দিতে গেলেন, নবীন চন্দ্র, হেমচন্দ্র আর বঙ্কিমচন্দ্র। এই তিন চন্দ্র রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে ফেল করলেন। 33 থেকে 7 কম, মাত্র 26 পেয়ে বঙ্কিমচন্দ্র ফেল করলেন। আর নবীনচন্দ্র হেমচন্দ্র একটু বেশি নাম্বার পেলেন, 00। আজ পর্যন্ত এত নাম্বার আর কেউ পায়নি। তো সেই বঙ্কিমকে 7 নম্বর গ্রেস দিয়ে পাশ করে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর সেই বাংলায় ফেল করে ছাত্র হয়ে গেল বাংলা সাহিত্যের সম্রাট, উপাধি পেয়ে গেলেন বাংলা সাহিত্য সম্রাট, উপাধি পেয়ে গেলেন বাংলা উপন্যাসের জনক, উপাধি পেয়ে গেলেন ওয়াল্টার স্কট, উপাধি পাইলেন রায় বাহাদুর। এতগুলো উপাধি বঙ্কিমচন্দ্র পেয়ে গেলেন। এবার বঙ্কিমচন্দ্রকে চাকরি দেওয়া হলো ম্যাজিস্ট্রেট, বাঙালিদের মধ্যে প্রথম গ্রাজুয়েট এবং বাঙালিদের মধ্যে প্রথম ম্যাজিস্ট্রেট। এবং চাকরি করতে তাকে পাঠানো হলো বাংলাদেশের খুলনাতে। খুলনাতে যখন আসলেন 1862 সালে, তিনি লিখে ফেলেন ইংলিশে একটা উপন্যাস, নাম দিলেন রাজমোহন ওয়াহিদ। তখন অন্যান্যরা বলে ছাত্র আমার ইংরেজি বাংলায় করে ফেল, হ্যাঁ আবার ইংরেজিতে লেখা উপন্যাস। বঙ্কিমচন্দ্র খেপে গেলেন, কি বাংলায় ফেল করেছিলাম মনে করে দিলা, হারাও, বাংলায় কি আছে আমি তা দেখে ছাড়বো। এবার বঙ্কিমচন্দ্র 1862 সালে লেখা শুরু করলেন উপন্যাস, 65 সালে শেষ করলেন, যার নাম দুর্গেশ নন্দিনী, যে উপন্যাসটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এবং এই উপন্যাস রচনার কারণেই তাকে ওয়াল্টার স্কট উপাধি দেওয়া হয়েছিল, কারণ এই উপন্যাসের সঙ্গে ওই ইংরেজি ওয়াল্টার স্কটের উপন্যাসের যথেষ্ট মিল পাওয়া যায়। তখন বললেন এ যেন বাংলা সাহিত্যের ওয়াল্টার স্কট। এই যে বঙ্কিম জনপ্রিয়তা লাভ করা শুরু করলেন। সমগ্র জীবনে তিনি মোট 14টি উপন্যাস রচনা করলেন। তার দ্বিতীয় উপন্যাসটি ছিল কপাল কুণ্ডলা, যেটা 1866 সালে লেখা হয়েছিল। এবং 1866 সালে কপাল কুণ্ডলা উপন্যাসকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। তবে বঙ্কিমের উপন্যাসের রোমান্টিকতা বঙ্কিমের মতো ঘাট তারা রোমান্টিকতা। উনি বললেন এই কপাল কুণ্ডলা উপন্যাসের প্রথম রোমান্টিক ডায়লগ হচ্ছে, পথিক তুমি পথ হারিয়েছো। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে রোমান্টিকতা কোথায়? পথিক তুমি পথ হারিয়েছো, এর মধ্যে কোনো রোমান্টিকতা আছে? তাই তো। ধরো একদিন তুমি বেড়াইতে গেছো জঙ্গলে, মধুপুর জঙ্গলে, ওইখানে গিয়ে দেখলা তুমি একাই বেড়াইতে গেছো, হঠাৎ করে একটা ছেলে, তুমি কই ছেলে কাছে গিয়ে জিজ্ঞেস করবা সে কেমন আছে না উল্টা দিকে দৌড় দিবা? উল্টা দিকে দৌড় দিবা, কারণ নারী হচ্ছে হরিণী আর পুরুষ হচ্ছে সিংহ।
লাইট বেরিয়ে গেল মনে হলো, একাই জ্বললো, গুড। এবার পুরুষ হচ্ছে সিংহ, গভীর জঙ্গল, নায়ক নবকুমার, নবকুমারের বউ আগেরটা চলে গিয়েছে, আগেরটার নাম ছিল মতি বিবি, এর তুলে নিয়ে গেছে পর্তুগিজ ডাকাতেরা, নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে সম্রাট জাহাঙ্গীরের কাছে। তো এমন সময় নবকুমার বউ হারাইয়া তীর্থে তীর্থে ঘুরে পাগলের বেশে একদিন এক তীর্থ থেকে ফেরার পথে নদীতে জোয়ার ভাটা চলতেছিল, নৌকা চলে না, তখন রান্না বান্না হবে, খিদে লাগছে রান্না বান্না করবে, এক একজনের উপর এক একটা দায়িত্ব বললো। তো নবকুমারের দায়িত্ব বললো যে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসবা। নবকুমার জঙ্গলে গেলেন কাঠ কাটতে, এমন সময় নদীতে জোয়ার চলে আসছে, কিন্তু নবকুমারের ফেরার নাম নেই। তখন অন্যান্য সঙ্গীরা মনে করলো নবকুমার বোধহয় বাঘে খেয়ে ফেলেছে, সবাই নবকুমারকে রেখেই চলে গেলেন নৌকা নিয়ে। সন্ধ্যা হয়ে গেছে, নবকুমার ফিরে এসে দেখে সঙ্গীরা সব চলে গেছে, মন খারাপ করে বসে রইল। একটু পরে দেখলো জঙ্গলের ভিতরে বাতি জ্বলতেছে, জঙ্গলের ভিতরে যখন বাতি জ্বলতেছে নবকুমার মানে আশার সঞ্চার হলো যে এখানে কোনো না কোনো মানুষ আছে। তো নবকুমার সেদিকে হাঁটতে থাকলো। ওইটা ছিল কাপালিকের আশ্রয়। কাপালিকের কাজ হচ্ছে সবকিছু বলি দেওয়া কালীর পায়ে। তো এমন সময় ওই কাপালিক আশ্রিত লালিত কন্যা কপাল কুণ্ডলা, যিনি জঙ্গলেই থাকতেন, সে দেখলো একটা পথিক এইদিকে হেঁটে আসতেছে। পথিক যদি জানতো এখানে আসলে তার মৃত্যু নিশ্চিত, পথিক জীবনে এইদিকে আসতো না। কপাল কুণ্ডলা খুব ভালো একটা মেয়ে, সে দৌড়ে এসে বললেন নবকুমারকে, পথিক তুমি পথ হারিয়েছো। বঙ্কিমচন্দ্র বললেন, এটাই নাকি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ? কিন্তু রোমান্সটা আছে কোথায়? সহজ সরল কথা, ব্যাপক রোমান্স আছে। মানে নবকুমার একটা পুরুষ, জঙ্গলে একা, কপাল কুণ্ডলা একটা নারী, সেও জঙ্গলে একা, সে এসে পুরুষকে জিজ্ঞেস করলো তুমি পথ হারিয়েছো। তাহলে ভাইজান কি সুযোগ পাইলো না কথা বলার? এবার ভাইজান বলে, আপা আপনি কত ভালো, হ্যাঁ এই জঙ্গলের রাস্তা হারাইছে, আপনি রাস্তা দেখাই দিচ্ছেন, একটু যদি আগাইয়াও দিতেন। এবার আপা আগে আগে হাঁটে আগাই দিচ্ছে, বাতাসে চুলগুলা উড়ে, সেই চুলের গন্ধ আসে বঙ্কিমান ওই নবকুমারের নাকে, আর পিছন থেকে প্রশংসা করে, আপা কোন শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুইছেন, বললে আমি আজকেই কিনে নিতাম এক বোতল। আপাটা শুনে ঠাস ঠাস করে হাসে, আর আপার হাসিতে ভাইজানের হৃদয়ে ভূমিকম্প হয়। আর ভাইজান বলেন, আপা এইভাবে হাসবেন না, আমার হৃদয়ে ভূমিকম্প হয়। যে নারীর হাসিতে পুরুষের হৃদয়ে ভূমিকম্প হয়, ওই নারী প্রকৃত সুন্দরী। এই কপাল কুণ্ডলা ছিল সেই সুন্দরী নারী যার প্রেমে পড়েছিল নবকুমার প্রথম পরিচয়েই। এই জন্য বলা হয় ছেলে মেয়েদের মধ্যে যে কথার মধ্য দিয়ে প্রথম প্রেম হয় ওটাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক ডায়লগ। তাহলে তোমাদের প্রথম পরিচয় হয়েছিল তার সঙ্গে কোন কথা দিয়ে, বাসায় গিয়ে চিন্তা করে বের করিও। আমার মনে হয় না তোমাদের মনে আছে, আমার মনে হয় না তোমাদের মনে আছে, আমার মনে হয় না। তোমরা ঝগড়া করতে গিয়েও হয়তো প্রেম করে ফেলেছো, অথবা এমনি এমনি হয়, হ্যাঁ হয়তো প্রত্যেকদিন কলেজের সামনে দাঁড়ায় থাকতো, কুমুদিনী কলেজ যদি পড়ে থাকো, বিধবা কলেজ, এই কলেজে হয়তো পড়ছো, এটা সামনে প্রত্যেকদিন ফুল নিয়ে দাঁড়ায় থাকছে। বিধবা কলেজ না, আল্লাহ, বিধবাদের ড্রেস কি? তাহলে বিধবা ড্রেস না, বিধবা কলেজ। আচ্ছা, হয়তো প্রত্যেকদিন ফুল নিয়ে দাঁড়ায় থাকছে, অথবা কোনো বড় বড় মানে কারো না কারো পরিচিত ছিল, এর মধ্যে প্রেম হয়ে গেছে তোমাদের। কিন্তু প্রথম কোন কথার মধ্যে দিয়ে পরিচয় হয়েছিল সাজিদা মনে আছে? মনে নাই, না মনে থাকবে না, এটা স্বাভাবিক, আমি জানতাম যেটা মনে নাই। যাই হোক, ওইটা আমি জিজ্ঞেস করি নাই, কারণ যেতেই পারে তাই না, গেছে কবে সেটা জিজ্ঞেস করতে চাই না, থাক, আমরা দুঃখটাকে বাড়াই দিতে চাই না। দেখো, বঙ্কিমচন্দ্র 14টা উপন্যাস লেখেন, কয়টা? 14টা। এর মধ্যে তার আরো কিছু উপন্যাস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস। এর মধ্যে ছিল বিষ বৃক্ষ নামক একটি সামাজিক উপন্যাস, যে উপন্যাসে বঙ্কিমচন্দ্র বিদ্রোহী হিসেবে উপস্থাপনা করলেন। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই বিয়ে হওয়া মেয়ের আরেকটা ছেলের প্রতি আসক্ত হবে, এইটা তৎকালীন সমাজ স্বীকৃতি দিত না, আর সেটাই বঙ্কিমচন্দ্র বিষ বৃক্ষতে লেখলেন। তবে আগের দিনে যত প্রেম হয়েছে বড় বড়, সমস্ত বড় প্রেমে ছেলেটা বিবাহিত হইতো, মেয়েটা অবিবাহিত হইতো, কিন্তু বঙ্কিম এই প্রথম দেখাচ্ছে যে মেয়েটাই বিবাহিত, বিবাহিত হয়ে জামাইকে বাদ দিয়ে আরেকটা ছেলের লগে প্রেম করে, কারণ এটা দরকার প্রেম করা, তাই সে করে, কিছু করার নাই, কারণ জামাইয়ের লগে বিয়ে হয়েছে 80 বছরের কলা গাছ, ওই কলা গাছ আবার পোষে না, এই জন্য আরেকটা লগে প্রেম করে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এই জন্যই নারীরা বঙ্কিমকে ওই সময় খুব পছন্দ করা শুরু করলো, এবং প্রত্যেক দিন মেয়েরা অন্ততপক্ষে ঘুমানোর আগে একবার এই বিষ বৃক্ষ উপন্যাসটা রিভিশন করে ঘুমাইতো। এই জন্য বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে এতটাই জনপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। এবং তোমাদের জন্য তিনি লিখে গেলেন কয়েকটা প্রবন্ধ, তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রবন্ধ গ্রন্থের নাম ছিল কমলাকান্তের দপ্তর, এবং আরেকটা প্রবন্ধ ছিল সাম্য। সাম্যটা পাকিস্তান সরকার মানে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিয়েছিল। তবে কমলাকান্তের দপ্তরের মধ্যে আগে একটা প্রবন্ধ ছিল কমলাকান্তের জবানবন্দি, আর তারপরের প্রবন্ধ হচ্ছে বিড়াল। সেই বিড়ালটাই তোমাদের পাঠ্য করেছে। একদিন বঙ্কিমচন্দ্রের প্রিয় খাবার হচ্ছে আবার আফিম, মানে আফিম খাইতো, নেশা করতো। এই আফিম খাইয়া ভূত হয়ে পড়েছিল, এমন সময় বিড়াল ডাক দিল ম্যাও।
বঙ্কিমচন্দ্রকে নাকি বিড়াল প্রশ্ন করেছে, বেটা তোর জন্য রাখা দুধ খেয়ে ফেলেছি, তুই খাবি কি? আচ্ছা বলো, গাঁজা না খাইলে বিড়ালের এই মেও শব্দে এই সমস্ত প্রশ্ন আসে মনে? জীবনে না। তখন জাস্ট একটু নড়ে চড়ে বসে, খালি বিড়াল জানে আবার, হ্যাঁ বঙ্কিম লাঠি নিয়ে উঠছে, বেটা তুই তো অন্যায় করেছিস, তাহলে তোর পিটাইতে হবে। বিড়াল আবার বঙ্কিমকে চিনে যে অত্যন্ত সোশ্যালিস্ট, যুক্তি বোঝে, সুতরাং পিটাবে না। উঠে গোপটা একটু জিব্বা দিয়ে মুছে বললেন আবার, ম্যাও, কয় দাঁড়া, তুই যে পিটাইতে আসতেছিস, এই দুধ কি তোর? কয় না। এই দুধ কি আমার? কয় না, তাও না। এই দুধ হচ্ছে মঙ্গলার, দহন করিয়াছে প্রসন্ন গোয়ালিনী, এই দুধে তোরও যে অধিকার, গোড়া ডিম আমারও একই অধিকার, তুই খেলে দোষ নাই, আমি খেলে দোষ কোথায়? বঙ্কি বলেন, বাহ, বিড়াল তো সোশ্যালিস্ট হয়ে উঠেছে, সোশ্যালিস্ট হয়ে উঠেছে। তাহলে গাঁজা না খেলে এই সমস্ত কথা বলা যায় না। সেই বঙ্কিমচন্দ্র এই প্রবন্ধে দুইটা ডায়লগ দিলেন, যে দুইটা হয়ে গেল তোমার প্রবাদ প্রবচন। এর মধ্যে একটা প্রবাদ হচ্ছে, কেউ মরে বিল শেষে, কেউ খায় রই। রই না? কই, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। আর একটা কবিতা আছে আজকে, কি কবিতা জানো? 18 বছর বয়স। কে লিখলো? সুকান্ত ভট্টাচার্য। যে সুকান্ত ভট্টাচার্য হচ্ছে একজন বিদ্রোহী কবি। কি কবি? বিদ্রোহী কবি। সে বিদ্রোহ করেছিলেন কাদের জন্য জানো? বিদ্রোহ করেছিলেন শিশুদের জন্য। এই পৃথিবীকে আমি শিশুদের বাসযোগ্য করে যাব, এটাই হচ্ছে তোমার বিদ্রোহী কবিতা, মানে বিদ্রোহী কবির বৈশিষ্ট্য। তিনি মরে গেলেন 20 বছর 9 মাস বয়সে। গড়ে 21 বলে, হ্যাঁ 20 বছর 9 মাস, কয় মাস আর বাকি, গড়ে 21 বছর। উনি বললেন তোমাদের কবিতায় যে 18 বছর বয়স বাসে দুর্যোগ আর ঝড়ে, 18 বছর বয়স চলে বাষ্পের বেগে স্টিমারের গতিতে, 18 বছর বয়স মানে না পাথর বাদা। পড়ে নেবা কবিতাটি অক্ষরবিদ ছন্দে রচিত। ওকে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।